হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? ওয়ালাইকুম আসসালাম, রিয়া আক্তার, মুহিম, সবাই কেমন আছো? দ্রুত চলে আসো। সরল রেখা অধ্যায়ের 5 নম্বর লেকচারে সবাইকে স্বাগতম। সবাইকে একটা মেনশন করে দেই, সবাই দ্রুত চলে আসো। আমরা আমাদের আজকে ক্লাস খুব শীঘ্রই শুরু করে দিব। ওকে, ফাইন। দেখতে পাচ্ছি ইতিমধ্যেই অনেকেই যুক্ত হইছো, তো বাকিরাও চলে আসুক। আমি আজকে ক্লাসটা আর 1 মিনিটের মধ্যেই শুরু করে দিব। তো সবাই প্রথমে জানাও, উইকলি এক্সামে কে কত পাইছো বলো। উইকলি এক্সামে কে কত পাইছো বলো। শোনো, উইকলি এক্সামগুলোর প্রশ্ন একাডেমিক স্ট্যান্ডার্ডেরই করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে 15টার মধ্যে দেখা যায় যে 15টার মধ্যে 12-13টা একদম ইজি স্ট্যান্ডার্ড। কেউ যদি শুধু ক্লাসগুলো করে এবং বাড়ির কাজগুলো করে, তাইলেও অন্তত 15টার মধ্যে সে 12-13টা পারবে। আর 2-3টা একটু ট্রিকি থাকে, কঠিন থাকে না, একটু ট্রিকি থাকে। বাট স্ট্যান্ডার্ড মার্ক মিনিমাম 80 পাওয়া উচিত এবং ভালো মার্ক হচ্ছে 100। উইকলি এক্সামগুলোতে তোমার চেষ্টা থাকবে 100 পাওয়া, মিনিমাম 100 পাওয়া, এবং মিনিমাম যাতে 80-র নিচে না আসে। পরবর্তী পরীক্ষা থেকে এটা ট্রাই করবা। যারা প্রথম উইকলিতে খারাপ করছো, মন খারাপ করার কোনো কারণ নাই, যেহেতু প্রথম এক্সাম ছিল, খারাপ হইতেই পারে। বাট পরবর্তী সপ্তাহে যে লেকচার 4 থেকে 6 পর্যন্ত উইকলি এক্সাম হবে, ওখানে টার্গেট থাকবে মিনিমাম 80 পাইতেই হবে। কারণ এখানে যেই স্ট্যান্ডার্ডের প্রশ্ন করা হচ্ছে, তুমি ক্লাসগুলো করার পরে জাস্ট ক্লাস লেকচার রিভিশন দিবা আর বাড়ির কাজ কমপ্লিট করবা। ভাই, তোমার মিনিমাম 80 পাওয়া উচিত। এটা যদি তুমি না পাও, তাহলে তুমি ফাঁকিবাজি করতেছো, তুমি পড়ায় সিরিয়াস থাকতেছো না, ক্লাসে মনোযোগী থাকতেছো না। কাজে এটা করা যাবে না। হ্যাঁ, দেখতে পাচ্ছি তামরিন বলছে 117.5। হ্যাঁ, খুব ভালো মার্ক। রামিম 125 পাইছে, খুব ভালো। আয়েশা 125। হ্যাঁ, ভেরি গুড। যারা ক্লাস করছো তোমাদের 80 মিনিমাম পাওয়া উচিত ছিল। যারা 80 পাওনি, পরবর্তী উইকলি থেকে কিন্তু সিরিয়াস হয়ে যাবা। ঠিক আছে? ওকে ওকে, ফাইন ফাইন ফাইন। তো চলো আমরা আজকে ক্লাস শুরু করব। আজকে ক্লাসে আমরা 3 এর বি বা 3.2 কমপ্লিট করার ট্রাই করব। ইতিমধ্যেই লেকচার 4-এ আমরা 3.2 অনেকটা পড়ে ফেলছি। আজকে ক্লাসে আমরা 3.2 বা 3 এর বি আশা করি কমপ্লিট হয়ে যাবে। তারপরে বাড়ির কাজ দিব, লেকচার 4 এবং 5 মিলে বাড়ির কাজ দিব। ঠিক আছে? ওকে ওকে, হ্যাঁ ওকে, চলো শুরু করে দিই। হ্যাঁ, লেকচার 5 লিখো অক্ষ দ্বারা বিভক্তি। এটা লিখো, এইখানে যেই দুইটা জিনিস লেখা আছে খাতার মধ্যে লিখে ফেলো, তুলে ফেলো। দুটি বিন্দুর সংযোগ রেখাকে এক অক্ষরেখা বিভক্ত করলে অনুপাত বিন্দু দ্বয়ের কোটি দুইটার অনুপাত। লিখো, দুইটা বিন্দুর সংযোগ রেখাকে এক অক্ষরেখা যদি বিভক্ত করে, তাইলে যেই অনুপাতে বিভক্ত করবে সেটা হবে মডুলাস অফ কোটি দ্বয়ের অনুপাত। আর দুইটা বিন্দুর সংযোগ রেখাকে ওয়াই অক্ষরেখা যদি বিভক্ত করে, তাহলে যে অনুপাতে বিভক্ত করবে সেটা হবে মডুলাস অফ ভুজ দ্বয়ের অনুপাত। লিখো, যেভাবে আছে লিখো। আমি একটা জিনিস বলে দেই যে অনুপাত কখনো ঋণাত্মক হয় না। তুমি যখন লিখো 2:3, 3:5 অনুপাত, দেখবা কোথাও কোনো অনুপাত নেগেটিভ আকারে লেখা হয় না। তো অনুপাত অলওয়েজ পজিটিভ। এই জন্য মডুলাস ইউজ করা হয়েছে। কি দেখো, মডুলাস ইউজ করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, SW ফেসবুকেও দেওয়া হয়, ওয়েবসাইটেও দেওয়া হয়। হাবিবা, তুমি ফেসবুকে আসলেও ওই হোমওয়ার্ক পাবা, আবার ওয়েবসাইটে গেলেও পাবা। ক্লাসের নিচে লেকচার শিট, তারপরে প্র্যাকটিস শিট অপশনে ওয়েবসাইটেও থাকে। আর ফেসবুক গ্রুপে তো আমি পোস্টই করে দিই। গ্রুপে ঢুকে আমার পোস্টগুলো চেক করলে পেয়ে যাবা, অথবা ফেসবুক গ্রুপের ফিচার্ড সেকশনে যাবা। ফিচার্ড সেকশনে আছে, এটা দেখাই দিই। ফেসবুক গ্রুপটা অন করা আছে। দেখো, তোমরা মনে করো যে যারা ফেসবুক গ্রুপে আসো, ওয়েবসাইটে তো সব কিছু গোছানোভাবে আসেই, বাট ফেসবুকে যারা খুঁজে পাও না যে ক্লাসগুলো সুন্দর মতো কোথায় সাজানো আছে, বাড়ির কাজগুলো কই আছে, তোমরা করবা কি, এই যে এখানে আসবা, এই যে ফিচার্ড, গ্রুপে ঢুকবা। গ্রুপে ঢুকার পরে এই যে ফিচার্ড সেকশনে আসবা, ফিচার্ড ক্লিক করবা। ফিচার্ডে ক্লিক করার পর দেখবা এখানে একটা পোস্ট আছে, অল ইন ওয়ান পোস্ট। এই যে আমার এবং তোমাদের রাকিব ভাইয়ার ছবি সহ অল ইন ওয়ান পোস্ট। এই পোস্টের ক্যাপশনে দেখবা এখানে একটা ডক ফাইল দেওয়া আছে, এই যে ডক ফাইল, অল ক্লাসেস ডক লিঙ্ক। নিচে দেওয়া আছে ওয়েব অ্যাপ লিঙ্ক, ডিসকাশন গ্রুপ লিঙ্ক। তো এই যে অল ক্লাসেস ডক লিঙ্ক, এই ডক লিঙ্কে তুমি যদি ক্লিক করো, এই ডক ফাইলেই তুমি সব কিছু সাজানো গুছানো অবস্থায় পেয়ে যাবা। দেখো শুরুতে কি আছে, এই দেখা যায় একদম শুরুতে দেওয়া আছে ওয়েব অ্যাপ লিঙ্ক, তারপর ডিসকাশন গ্রুপের লিঙ্ক, তারপরে শুরুতে এই যে সরল লেখা অধ্যায় আমরা পড়াইতেছি, শুরুতে কেতাবুদ্দিন স্যারের বইয়ের সমাধান PDF,
মানে সলিউশনের পিডিএফ দেওয়া আছে, অসীম কুমার শাহ স্যারের বইয়ের সলিউশন পিডিএফ দেওয়া আছে। তারপরে যে লেকচার 1 এটা ক্লাস লিঙ্ক, এটা লেকচার শিট, লেকচার 2 ক্লাস লিঙ্ক লেকচার শিট, এই দেখো লেকচার 1 থেকে 2 বাড়ির কাজ, এই দেখতে পাচ্ছ দেখা যায়। তোমরা এই যে দেখো আমি সরে গেলাম তাতে ক্লিয়ারলি দেখা যায়। তো তোমরা এই ডক ফাইলে যাবা, এখানে গেলে সব কিছু সুন্দর মতো সাজানো গোছানো অবস্থায় পেয়ে যাবা। যে ক্লাস কই আছে অত কষ্ট করে খোঁজাখুঁজির দরকার নাই, জাস্ট ফেসবুক গ্রুপে আসবা, গ্রুপে এসে ফিচার্ড সেকশনে যাবা, এই যে ফিচার্ডে গেলে প্রথম পোস্টেই ওই লিঙ্কটা পেয়ে যাবা। ওকে, তো চলো লিখা হয়েছে, বলো দুইটা বিন্দুর সংযোগ রেখাকে এক অক্ষরেখা বিভক্ত করে মডুলাস অফ কোটি দ্বয়ের অনুপাতে আর ওয়াই অক্ষরেখা বিভক্ত করে মডুলাস অফ ভুজ দ্বয়ের অনুপাতে। এইবার খেয়াল করে দেখো জিনিসটা কি, লজিকটা কি আসলে। লজিকটা হচ্ছে, ধরো আমি তোমাকে দেখাই, যে কোনো একটার ক্ষেত্রে দেখাই। ধরো দুইটা বিন্দু, ধরো এটা হচ্ছে এক্স অক্ষ, ধরো এটা হচ্ছে এক্স অক্ষ, এই যে একটা বিন্দু x1, y1, দেখো কি লিখি x1, y1, x1, y1, এখানে আরেকটা বিন্দু x2, y2। ধরো এই দুইটা বিন্দুর সংযোগ সরলরেখা হচ্ছে যে এই রেখাটা। তোমাকে আমি জিজ্ঞাসা করলাম ধরো যে এটা হচ্ছে এক্স অক্ষরেখা, এটা কি অক্ষরেখা, ধরো এটা হচ্ছে এক্স অক্ষরেখা। তো এক্স অক্ষরেখা এই দুইটা বিন্দুর সংযোগ রেখাকে ধরো যে কি করছে, বিভক্ত করছে। তো এই বিন্দুতে ছেদ করছে, আমি ধরলাম এই পাশের অংশটুকু m1, এই পাশের অংশটুকু m2। তাহলে আমার বের করতে হবে m1/m2 এই অনুপাতটা কত। দেখো তাহলে আমাদের প্রশ্ন কি বলতেছে, দেখো এই যে এক্স অক্ষরেখা, এই এক্স অক্ষরেখা যে অনুপাতে বিভক্ত করো সেটা হচ্ছে দেখো মডুলাস অফ কোটি দ্বয়ের অনুপাত। তাহলে এই বিন্দুর কোটি, ধরো যে এটা এ বিন্দু, এটা বি বিন্দু। ধরো তোমাকে আমি জিজ্ঞেস করলাম এক্স অক্ষরেখা এ বিন্দু এবং বি বিন্দু এই দুইটা বিন্দুর সংযোগ রেখাকে কি অনুপাতে বিভক্ত করে, তাহলে কি হবে m1/m2। তাহলে m1/m2 সমান হবে, এই যে আমি এখানে লিখি m1/m2 সমান হবে মডুলাস অফ, দেখো কোটি দ্বয়ের অনুপাত, এই যে y1/y2। আর যদি এটা y অক্ষ হইতো, যদি তোমাকে বলতো যে y অক্ষ কি অনুপাতে বিভক্ত করে, তাইলে হইতো m1/m2 মডুলাস অফ, দেখো ভুজ দ্বয়ের অনুপাত। বুঝতে পেরেছো ভাই, দুইটা বিন্দুর সংযোগ রেখাকে এক অক্ষরেখা যে অনুপাতে বিভক্ত করে সেটা হচ্ছে তার কোটি দুইটার অনুপাতের সমান। মডুলাস দিব কেন, কারণ অনুপাত ঋণাত্মক হয় না। আর ওয়াই অক্ষ বিভক্ত করে মডুলাস অফ ভুজ দ্বয়ের অনুপাত, কারণ অনুপাত নেগেটিভ হয় না, এই জন্য মডুলাস আর ভুজ দ্বয়ের অনুপাত। ওকে, একজন জিজ্ঞেস করছে রেজাল্ট কিভাবে দেখবো। শোনো, এক্সাম দেওয়ার পরে যেই ম্যাথগুলো ভুল হয়েছে, কেন ভুল হইলো, কিংবা ওগুলার সমাধান কি হবে, সলিউশন কি হবে, এটা দেখার জন্য কোথায় যাবা, এক্সাম ওয়েবসাইটের রেজাল্ট সেকশনে যাবা। এক্সাম ওয়েবসাইটে ঢুকবা, ঢুকে ওখানে দেখবা রেজাল্ট একটা সেকশন আছে, রেজাল্টে ক্লিক করলেই তুমি দেখতে পারবা তোমার কোনগুলো ভুল হয়েছে কিংবা ওগুলোর সমাধান কি। বুঝতে পেরেছো, দেখে অবশ্যই কারেক্ট করে নিবা। ওকে ফাইন, এখন কথা হচ্ছে এই সূত্রগুলো কেমনে আসলো। শোনো, আমাদের পরীক্ষায় এই দুটা মুখস্থ রাখলেই চলবে। তোমাকে পরীক্ষায় দুইটা বিন্দু দিয়ে বলবে যে এক্স অক্ষরেখা কি অনুপাতে বিভক্ত করে, তুমি বলবা কোটি দ্বয়ের অনুপাত, আর মডুলাস দিছি কারণ অনুপাত নেগেটিভ হয় না। ওয়াই অক্ষরেখা কি অনুপাতে বিভক্ত করে, তুমি বলবা কোটি ভুজ দ্বয়ের অনুপাত, মডুলাস দিছি কারণ অনুপাত নেগেটিভ হয় না। এবার একটু প্রমাণ দেখে ফেলি, চলো। মনে করো এটা এক্স অক্ষ, ধরো ধরো এটা এক্স অক্ষ, আর ওয়াই অক্ষ এখানে আঁকাইলাম না, ওয়াই অক্ষের কাজ নেই, আমরা শুধু এইটার প্রমাণটা দেখি, প্রমাণ পরীক্ষা আসবে না। তাহলে আমি খেয়াল করে দেখো কি করলাম, আমি এই বিন্দু থেকে এক্স অক্ষের উপর একটা লম্ব আঁকাইলাম, আবার বি বিন্দু থেকে ওয়াই অক্ষের উপর একটা লম্ব আঁকাইলাম। তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে এখান থেকে এটা কত, বলো। একটা বিন্দুর এক্স অক্ষ থেকে দূরত্ব মানে কি, এক্স অক্ষ থেকে দূরত্ব মানে কোটি, এটা y1। আর এই বিন্দুর এক্স অক্ষ থেকে দূরত্ব এই যতটুকু, এটা কি কোটি y2। এই তোমরা কি আমার সাথে একমত, ভালো মতো বুঝছো। আমি এই সূত্রের প্রমাণটা দেখাচ্ছি জাস্ট। এই যে এই বিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্ব দূরত্ব কি কোটির সমান, দূরত্ব নেগেটিভ হয় না, এর জন্য মডুলাস দিতেও পারো অথবা এভাবে রেখে দিতে পারো, আপাতত লাস্টে একবারে মডুলাস দিয়ে দিব। আর এই বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব কত, কোটির সমান। আচ্ছা, এইবার আমাকে বলো, এই দুইটা ত্রিভুজে এই দুইটা কোণ পরস্পর সমান, তোমরা কি আমার সাথে একমত। দেখো এই দুইটা কোণ পরস্পর সমান, একমত কিনা বলো। দেখো এই যে এই দুইটা কোণ পরস্পর সমান, এই যে বিপ্রতীপ কোণ, এই যে এই দুইটা কোণ পরস্পর সমান কারণ এরা বিপ্রতীপ কোণ। এরপরে এটাও লম্ব, এটাও লম্ব, এটাও লম্ব, তোমরা কি আমার সাথে একমত। দেখো
এবং যেহেতু দুইটা কোণ মিলে গেছে, শোনো, একটা ত্রিভুজের যদি দুইটা কোণ সমান হয়ে যায় তাইলে বাকি কোণটা, তৃতীয় যেই কোণটা, অটোমেটিক সমান হবে। তাহলে এই কোণটাও সমান হবে। তাহলে আমি কি বলতে পারি যে ত্রিভুজ দুইটা সদৃশকোণী? বলো, আমার সাথে একমত কিনা তোমরা? আমি যদি বলি যে এই দুইটা ত্রিভুজ সদৃশকোণী, একমত? তো এবার আমাকে বলো, সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুর অনুপাত কি? সমান। তাহলে দেখো, এই দুইটা ত্রিভুজের অনুরূপ বাহু M1 M2, এই যে এই সমকোণের বিপরীত বাহু। অনুরূপ বাহু মানে সমান সমান কোণের বিপরীত বাহুগুলাকে অনুরূপ বাহু বলে। তাহলে সমকোণের বিপরীত বাহু, এখানে M1 এখানে M2, তাহলে আমি লিখতে পারি M1 বাই M2, এই দুটো অনুপাত সমান, এই যে দেখো, এই কোণের বিপরীত বাহু, এটার বিপরীত বাহু Y1, এটার বিপরীত বাহু Y2, এই দুইটার অনুপাতে সমান। কে কে বুঝছো? যারা 9-10-এ সদৃশকোণী ত্রিভুজ পড়ছো, যারা সদৃশকোণী ত্রিভুজ পড়ছো, বলো বুঝছো কিনা এই প্রমাণটা? এই প্রমাণ পরীক্ষায় আসবে না। তুমি জানার জন্য এতটুকু জিনিস, একটু কিছু জিনিস বুঝতে হবে, সব খালি মুখস্থ করে চলে গেলে চলবে না। এই যে দেখো, এই যে সমকোণের বিপরীত বাহু হচ্ছে M1 M2, তাহলে এই দুটো অনুপাত, আর এই বিপ্রতীপ কোণের অনুপাত, এইটার বিপরীত বাহু, এই কোণের বিপরীত বাহু Y1, এই কোণের বিপরীত বাহু Y2, এই দুটো অনুপাত কি হবে? সমান। তো যেহেতু অনুপাত নেগেটিভ হয় না, এই জন্য মডুলাস দিতে হবে, বুঝছো? অথবা তুমি এভাবেও চিন্তা করতে পারো, যেগুলো তো দূরত্ব, আমরা এখানে কি নিয়েছি Y1 এবং Y2, এটা হচ্ছে দূরত্ব, দূরত্ব নেগেটিভ হয় না, এই জন্য মডুলাস। এই যেটা কে বুঝছো? সেম একইভাবে তুমি Y অক্ষেরটা নিজেই প্রমাণ করতে পারবা চাইলে। এইবার মুখস্থ করো, পরীক্ষায় প্রমাণ লাগবে না, তুমি মুখস্থ করবা। দুইটা বিন্দুর সংযোগ রেখাকে এক অক্ষ যে অনুপাতে বিভক্ত করে সেটা হচ্ছে মডুলাস অফ কোটি দুইটার অনুপাত, আর Y অক্ষ যে অনুপাতে বিভক্ত করে সেটা হচ্ছে মডুলাস অফ ভুজদের অনুপাত। এই যে কথা শেষ, বোঝা গেল। এইবার আমি তোমাকে একটা ম্যাথ দিব। এবার তোমাকে কি দিব? ম্যাথ দিব। বলো, প্রশ্নটা তোলো, দ্রুত দ্রুত প্রশ্নটা তোলো। এই যে দুইটা বিন্দু, এই দুইটা বিন্দুর সংযোগ রেখাংশকে এক্স অক্ষ এবং Y অক্ষ যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। এগুলো MCQতে আসবে, ডিরেক্ট উত্তর আমি লিখে দিচ্ছি, তোমরা করো, লিখবা। তোমরা প্রশ্ন তোলো যে এক্স অক্ষ যে অনুপাতে বিভক্ত করে, এক্স অক্ষ যে অনুপাতে বিভক্ত করে কি হয়? মডুলাস অফ কোটি দ্বয়ের অনুপাত। এটার কোটি -4, এটার কোটি 6, তাহলে মডুলাস করে দিলে প্লাস হয়ে যাবে 4/6, 4/6 মানে 2/3, 2/3 মানে 2:3। কে কে বুঝছো ভাই? একদম সহজ না, MCQতে আসবে। দেখো, আগে তোমরা প্রশ্ন তোলো। দুইটা বিন্দু দেওয়া আছে, এই দুইটা বিন্দুর সংযোগ রেখাংশকে তোমাকে বলছে এক্স অক্ষ কি অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। তাহলে এক্স অক্ষ বিভক্ত করে মডুলাস অফ কোটি দ্বয়ের অনুপাত। এখানে কোটি -4, এখানে 6, তুমি এটাকে ধরবা প্রথম বিন্দু, এটাকে দ্বিতীয় বিন্দু, মনে মনে। তাহলে এই প্রথমটা উপরে বসবে, দ্বিতীয়টা নিচে বসবে। তো মডুলাস করে দিলে নেগেটিভ কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। এরপরে দেখো Y অক্ষ, এই সহজ না বলো? এগুলা যদি MCQতে আসে, এই যে উইকলি এক্সামে কিন্তু আসবে, এগুলা কি আসবে? উইকলি এক্সামে আসবে, এগুলাই তোমরা ভুল করবা। Y অক্ষ যে অনুপাতে বিভক্ত করে মডুলাস অফ ভুজ দুইটার অনুপাত, ভুজ 2 -3, এটাও প্লাস হয়ে যাবে, তো 2/3 মানে 2:3, দুইটাই সেম আসছে উত্তর, দুইটা উত্তরই সমান। বলো বলো বলো, এখান থেকে MCQ আসবে, উইকলি এক্সামগুলোতে কিন্তু ইজি প্রশ্ন হবে। ওকে, ঠিক আছে। উইকলি এক্সাম অ্যাটেন্ড করার পরে যখন রেজাল্ট পাবলিশ হয়ে যাবে, তারপরেই কিন্তু তুমি রেজাল্ট সেকশনে ঢুকে কত পাইছো, কোনগুলা ভুল হয়েছে এবং সেগুলার সলিউশন কি দেখতে পারবা। অবশ্যই দেখে ফেলবা। ধরো তুমি 10টা পারছো, 5টা পারো নাই, তাহলে ওই 5টা সলিউশন দেখে বুঝে ফেলবা যে কেন ভুল হইলো। পরবর্তী কোনো পরীক্ষায় যদি ওখান থেকে প্রশ্ন হয়, তাইলে যাতে আর ভুল না হয়। এবং যখন একটা অধ্যায় শেষ হওয়ার পরে ওই অধ্যায়ের উপর চ্যাপ্টার ক্লোজিং মেগা এক্সাম নিব, তখন কিন্তু এই উইকলি এক্সামগুলো থেকেও কিছু প্রশ্ন কমন পড়বে। কাজেই তখন দেখা গেল উইকলিতেও যে প্রশ্ন ভুল করছিলা, ওটাই চ্যাপ্টার ক্লোজিং মেগা এক্সামেও ভুল করছো, তখন কিন্তু আফসোস হবে। পরবর্তী কোনো পরীক্ষায় এটা ভুল করা যাবে না। ভেরি গুড, আশা করি বোঝা গেল, তাই না? এইবার এই MCQটা যারা পারবে না, এদের নাক ফুটা করে দিব। দেখো দ্রুত, এই বিন্দু দ্বয়ের সংযোগ রেখাকে এক্স অক্ষ রেখা কি অনুপাতে বিভক্ত করে? বলো, এক্স অক্ষ রেখা কি অনুপাতে বিভক্ত করে? কিচ্ছু লেখা লাগবে না, এক্স অক্ষ রেখা চাইছে, তাইলে কোটি দ্বয়ের অনুপাত। -4 আর 6 মডুলাস করো, আমি লিখে দিই, যদিও এগুলো তো পরীক্ষা হলে লেখা লাগবে না, মনে মনে। -4 আর 6, -4 আর 6, ডট করতে চলে আসছে। -4 আর 6 অনুপাত করলে হবে 2:3, 2:3। মনে মনে এগুলা কিছু লিখবা না, খালি দেখবা যে -4 আর 6, মাইনাস তো প্লাস হয়ে যাবে। তা 4/6 মানে কি? 4/6 মানে 2/3, 2/3।
ওকে ফাইন, এরকম এমসিকিউ কিন্তু পরীক্ষায় আসবে। ওকে সুন্দর। এইবার একটা বেসিক জিনিস জানতে হবে। বেসিক জিনিস হচ্ছে, ধরো এই যে এক্স অক্ষ আর এই যে ওয়াই অক্ষ, একটু বোঝো, খুব ইজি জিনিস, একবার বুঝতে পারলে আর ভুলবা না। এক্স অক্ষ এই যে ওয়াই অক্ষ, তোমাকে আমি বললাম যে একটা বিন্দু মনে করো যে এ বিন্দু এখানে প্রথম চতুর্ভাগে, ধরো আমি উদাহরণ দিলাম 2,3, আরেকটা বিন্দু মনে করো যে এখানে চতুর্থ চতুর্ভাগে, ধরো বি 2,-2। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে এই রেখা, এই দুইটা বিন্দুর সংযোগ রেখা কি, এই দুইটা বিন্দুর সংযোগ রেখাকে এক্স অক্ষ রেখা কি অনুপাতে বিভক্ত করে বলো? আমি যদি জিজ্ঞেস করি এক্স অক্ষ রেখা কি অনুপাতে বিভক্ত করে, কোটিদ্বয়ের অনুপাত। ভাই এই যে অনেকে কিন্তু ভুল করবে, এ বি তোমাকে যদি বলে সিরিয়াল ওয়াইজ, আমি কিন্তু নর্মালি একটা রেখাকে আমরা কি বি এ বলি না, এ বি বলি। তো এই যে প্রথম বিন্দু, যদি এ বি বলা থাকে, এ হবে প্রথম বিন্দু, বি হবে দ্বিতীয় বিন্দু, তাহলে এক্স অক্ষ রেখা বিভক্ত করবে কোটিদ্বয়ের অনুপাত। প্রথম বিন্দুর কোটি নিবাত আগে, দ্বিতীয়টার কোটি পরে, তাহলে 3:2, 2 দিলে কিন্তু 2:3 দিলে ভুল হবে। মানে প্রশ্নের সিরিয়াল যেভাবে থাকবে, যদি বলে এ বি রেখা, যদি বলে মনে করো যে এ বি রেখাকে কত অনুপাতে বিভক্ত করে, তাহলে উত্তর 3:2। আচ্ছা যদি বলে বি এ রেখাকে, এবার উত্তর কি বলো? এই যে উইকলি এক্সামে কিন্তু এরকম প্রশ্ন থাকবে, তখন অনেকেই ভুল দেখাবা। ঠান্ডা মাথায় কনসেপ্ট ক্লিয়ার থাকা লাগবে। যদি বলে বি এ রেখাকে এক্স অক্ষ কি অনুপাতে বিভক্ত করে, তাহলে তখন বি হবে প্রথম বিন্দু, এ হবে দ্বিতীয় বিন্দু, তখন হবে উপরে -2 নিচে 3, মানে 2:3। ঠিক আছে? আচ্ছা এবার আমি যদি জিজ্ঞেস করি তোমাকে যে এক্স অক্ষ রেখা এই দুইটা বিন্দুর সংযোগ রেখাকে অন্তর্বিভক্ত করছে নাকি বহির্বিভক্ত করছে বলো? অন্তর্বিভক্ত নাকি বহির্বিভক্ত? অবশ্যই অন্তর্বিভক্ত। কারণ কি, এই দুইটা বিন্দুর মাঝখানে অভ্যন্তরে কোথাও ছেদ করছে। ঠিক আছে? তার মানে এই অনুপাতে যে এক্স অক্ষ, এক্স অক্ষ, এক্স অক্ষ ধরো এই যে এক্স অক্ষ এত অনুপাতে, এই যে এই অনুপাতে বক্স দিয়ে রাখি, এই অনুপাতে অন্তর্বিভক্ত করছে, অন্তর্বিভক্ত করছে। আমি যদি বলি ওয়াই অক্ষ কি করে বলো, আগে অনুপাতটা বলো, এ বি রেখাকে, এ বি ওয়াই অক্ষ এ বি রেখাকে কি অনুপাতে অন্তর্বিভক্ত বা বহির্বিভক্ত করে, অনুপাতটা আগে বের করো। ওয়াই অক্ষ ভুজদের অনুপাত 2:2। আচ্ছা আমার চিত্রটা কিন্তু আসলে ঠিক হয়নি, আসলে এখানে আমার চিত্রটা ঠিক হয়নি। কারণ কি, এইটার ভুজও 2, এটার ভুজও যদি 2 হয়, তাহলে তো এই দুইটা একই রেখায় থাকবে, মানে ওয়াই অক্ষের সমান্তরাল। একটু চেঞ্জ করে দিই, দাঁড়াও এটা চেঞ্জ করে দিই, 1, -2 দিই, নাইলে অবশ্য খারাপ হবে জিনিসটা, কারণ চিত্রটা তখন এলোমেলো হয়ে যাবে। 1, -2। এইবার করো কোটিদ্বয়ের অনুপাত, এটার কোটি 2, সরি ওয়াই অক্ষ ভুজদ্বয়ের অনুপাত, এটার ভুজ 2, এটা 1, তাহলে 2/1, 2:1। এইবার আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এই যে ওয়াই অক্ষ যে বিভক্ত করলো, ওয়াই অক্ষ এই রেখাকে অন্তর্বিভক্ত করছে নাকি বহির্বিভক্ত করছে বলো? অন্তর্বিভক্ত নাকি বহির্বিভক্ত? একটু বেসিকটা ঠিক করো ভাই। দেখো ওয়াই অক্ষ কিন্তু এই এ বি রেখার ভিতরে কোথাও ছেদ করবে না। কোথায় ছেদ করবে? তুমি এ বি রেখাকে বর্ধিত করো, দেখো এই যে এ বি রেখাকে বর্ধিত করো, এখানে এসে ছেদ করবে, যে এখানে। তবে এটা কি বিভক্ত? বহির্বিভক্ত। এটাও কিন্তু এমসিকিউতে আসতে পারে, এটাও এমসিকিউতে আসতে পারে যে অন্তর্বিভক্ত করে নাকি বহির্বিভক্ত করে। ঘটনা বুঝছো বলো? এইবার আমি তোমাকে বললাম, বলো যে একটা বিন্দু শোনো তৃতীয় চতুর্ভাগে আর একটা বিন্দু চতুর্থ চতুর্ভাগে, এই বিন্দুটাকেও এক্স অক্ষ কি করবে? অন্তর্বিভক্ত করবে, কিন্তু ওয়াই অক্ষ করবে কি? বহির্বিভক্ত। এবার আমাকে বলো, যদি একটা বিন্দু থাকে দ্বিতীয় চতুর্ভাগে আর একটা প্রথম চতুর্ভাগে, এইবার ওয়াই অক্ষ কি করবে বলো? এইবার ওয়াই অক্ষ করবে অন্তর্বিভক্ত। আর এক্স অক্ষ, তখন এক্স অক্ষ কি করবে? এক্স অক্ষ করবে বহির্বিভক্ত। বুঝছো ব্যাপারটা? তো এইটা এইভাবে চতুর্ভাগ চিন্তা করেও বের করে ফেলা যায়, এবং একটা শর্টকাটও আছে, একটা শর্টকাটও আছে। শর্টকাট কি? শর্টকাট হচ্ছে, খেয়াল করে দেখো, এই যে মডুলাসের মধ্যে দেখো, আমরা যখন অনুপাতকে মানে মডুলাস করে দিব, মডুলাস করার পরে তো অ্যান্সারটা পজিটিভে আসবে, বাট এটা শর্টকাটটা হচ্ছে এই যে মডুলাসের ভিতরে, এই যে ভিতরে দেখো মডুলাসের ভিতরে এই চিহ্নটা যদি নেগেটিভ হয়, খেয়াল করে দেখো
এই মডুলাসের ভিতরে চিহ্ন নেগেটিভ হলে, ওয়েট, মডুলাসের ভিতরে লিখো, মডুলাসের ভিতরে, মডুলাসের ভিতরে চিহ্ন নেগেটিভ, পজিটিভ হলে বহির্বিভক্ত, নেগেটিভ হলে অন্তর্বিভক্ত, নেগেটিভ হলে অন্তর্বিভক্ত আর পজিটিভ হলে বহির্বিভক্ত হবে। বাট আমি কখনো এইভাবে মুখস্থ করি না এইগুলা, কারণ কি আমি ওই যে বেসিকটা দিয়ে ক্লিয়ার করে মানে বাইর করে ফেলতাম। কারণ এগুলা কখন দেখো, এখানে কিন্তু নেগেটিভ হইলে অন্তর্বিভক্ত আর পজিটিভ হইলে বহির্বিভক্ত, এটা অনেকে উল্টাপাল্টা রাখতে পারে। দেখো নেগেটিভ হইলে অন্তর্বিভক্ত, পজিটিভ হইলে বহির্বিভক্ত। তো তোমার যদি মনে থাকে তাহলে ভালো। যেমন এখানে খেয়াল করে দেখো, এই যে মডুলাসের মধ্যে দেখো, মডুলাসের মধ্যে চিহ্ন প্লাসে মাইনাসে মাইনাস না, বলো মডুলাসের মধ্যে, মডুলাস করে দেওয়ার পরে তো চিহ্নটা পজিটিভ হয়ে যাবে, কিন্তু মডুলাসের মধ্যে দেখো এখানে কি প্লাসে মাইনাসে, নিচে মাইনাস উপরে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এটা কি হবে অন্তর্বিভক্ত। এই বুঝছো, তাহলে এটা কি হবে, এই যে এটা কি হবে অন্তর্বিভক্ত নাকি, বুঝছো? আর এটাও দেখো, এটাও মডুলাসের মধ্যে কি প্লাসে মাইনাসে মাইনাস নেগেটিভ, তাহলে এটাও অন্তর্বিভক্ত, এটাও অন্তর্বিভক্ত, এটা দুইটাই অন্তর্বিভক্ত। কেন? কারণ একটা বিন্দু আছে, খেয়াল করে দেখো, এবার কল দেখে, ওয়েট, এখানে দুইটা বিন্দু খেয়াল করে দেখো, এই বিন্দুটা আছে কোন চতুর্ভাগে, চতুর্থ চতুর্ভাগ, আর এটা নেগেটিভ পজিটিভ সেকেন্ড দ্বিতীয় চতুর্ভাগ। দেখো মনে মনে চিন্তা করো, একটা বিন্দু দ্বিতীয় চতুর্ভাগ, একটা চতুর্থ চতুর্ভাগ, তো তুমি যদি যোগ করো, এক্স অক্ষ একে সেট করবে, ওয়াই অক্ষও সেট করবে। দেখো এক্স অক্ষ অন্তর্বিভক্ত করবে, ওয়াই অক্ষও অন্তর্বিভক্ত করবে, কারণ দুইটাই ছেদ করবে। তো আমি কখনো এইগুলা মুখস্থ করি নাই যে নেগেটিভ হলে অন্তর্বিভক্ত, পজিটিভ হলে বহির্বিভক্ত। আমি সবসময় যে এইভাবে চিন্তা করে ফেলতাম, এইভাবে চিন্তা করে ফেলতাম মনে মনে, যে বিন্দু কোন চতুর্ভাগে আছে মনে মনে যোগ করি, যোগ করলে যদি মাঝখানে ছেদ করে তাহলে অন্তর্বিভক্ত, যদি ছেদ না করে তাহলে বহির্বিভক্ত। বাট এমসিকিউতে অ্যান্সার করার জন্য মনে রাখতে পারো, এটা মুখস্থ রাখতে পারো, তাহলে অনেক কম সময় লাগবে, কোনো কিছু চিন্তাই করা লাগবে না। মডুলাসের মধ্যে নেগেটিভ হলে অন্তর্বিভক্ত হবে, অন্তর্বিভক্ত হবে, আর মডুলাসের মধ্যে পজিটিভ হইলে বহির্বিভক্ত হবে। ঠিক আছে, কনসেপ্ট বেসিক সবই জানা রাখবা, কখন কোনটা কাজে লেগে যায় বলা যায় না। এইবার আরেকটা চমৎকার জিনিস জানতে হবে, সেটা হচ্ছে দেখো 3:3/2, 3/2 এটা মানে কি 3:2। আচ্ছা এটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করে দিই তাইলে 1.5 লেখা যায়। তোমরা কি আমার সাথে একমত? দেখো 2 দিয়ে ভাগ করে দিই 1.5, তো যার নিচে কেউ নাই। দেখো ওয়েট, আমি তোমাকে এভাবে বুঝাই যে 3:2 এটাকে ভগ্নাংশ আকারে এভাবে লেখা যায়। তারপর 2 দিয়ে ভাগ করে দিলে 1.5, তো যার নিচে কেউ নাই তার নিচে মনে মনে 1 আছে, যার নিচে কেউ নাই তার নিচে মনে মনে 1 আছে, আছে কি না? 1.5 নিচে 1, তাহলে এটাকে কি এভাবে লেখা যায় না 1.5:1? বলো কে কে একমত? তার মানে হচ্ছে এখান থেকে আমি সামারি কি শিখলাম, যে ভাই যে কোনো অনুপাতকে তুমি যদি হর দিয়ে ভাগ করে দাও তাহলে নিচে 1 চলে আসবে। কে কে বুঝছো? যেমন আরেকটা দেখাই, মনে করো যে 3/10, 3:10, এটা কত? 3:10 কি হবে 0.3, তো যার নিচে কেউ নাই তার নিচে কি আছে 1 আছে, এটাকে লেখা যায় 0.3:1। তার মানে যে কোনো অনুপাতকেই তুমি সামথিং অনুপাত 1 এই আকৃতি বানাইতে পারবা। তার মানে আমরা যে এতক্ষণ ধরে ম্যাথ করতেছিলাম যে M1:M2, এইভাবে না ধরে কেউ যদি বলে ভাই আমি এভাবে ধরবো M1:1, তুমি কি তাকে বলতে পারবা যে না ধরা যাবে না? অবশ্যই ধরা যাবে, কারণ এখানে দুইটা আননোন। এই ভালো মতো বোঝো, একটা কিন্তু অটোমেটিক 1 নিয়ে নেওয়া যায়, কারণ যে কোনো একটা অনুপাতকে তুমি ভগ্নাংশ আকারে লিখতে পারবা, আর ভগ্নাংশের হর দিয়ে তুমি যদি ভাগ করে দাও তাহলে একটা নিচে কি হয়ে যাবে 1 হয়ে যাবে, এই যে 1 হয়ে যাবে। তাইলে M1:M2 এইভাবে না ধরে এইভাবে ধরলে ইজি হবে না? ইজি হবে কেন? কারণ এইভাবে তুমি যখন অনুপাত ধরবা তোমার আননোন হচ্ছে দুইটা, একটা M1 একটা M2, তোমার অজানা রাশি বের করতে হবে দুইটা। আর যখন এভাবে ধরবা তখন আগে থেকেই একটা পায়ে গেছি 1, শুধু M এর মান বের করলেই শেষ। এখন কথা হচ্ছে ভাই এটাকে অলওয়েজ M ধরা লাগবে না,
এটা যে কোনো ভ্যালু ধরতে পারো, তুমি এম অনুপাত 1 ধরতে পারো, কে অনুপাত 1, পি অনুপাতে 1, এটা তোমার ইচ্ছা, বুঝছো? ওকে, এই জিনিসটা কি বুঝছো? এইবার চলো একটা ম্যাথ করি। কারো যদি মনে হয় যে ভাই আমি এভাবে করব, কোনো সমস্যা নাই। কারো যদি মনে হয় ভাই আমি এভাবে করব, কোনো অসুবিধা নেই, তোমার যেমনি ভালো লাগে, বাট এইভাবে করাই তো ইজি। এখন কেউ যদি চাও কে অনুপাত 1 ধরবো, কোনো সমস্যা নেই। এই যে ম্যাথটা, প্রশ্নটা তোলো, প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো। আচ্ছা এই ওয়েট, এটা তো শর্টকাট দিয়ে করে ফেলা যাবে। আচ্ছা ওয়েট, বাট এটা রিটার্নের জন্য করে দেবো, রিটার্নে আসতে পারে। ওয়েট, আচ্ছা এটা শর্টকাট দিয়ে করি, পরের ম্যাথটা রিটার্নের জন্য করতেছি। একই টাইপের দুইটা ম্যাথ আছে, এটা আগে শর্টকাট দিয়ে বলো উত্তর, এটা শর্টকাট দিয়ে বলে ফেলো, তারপরে রিটার্নের জন্য আরেকটা প্রসিডিউর দেখাচ্ছি। এক সক্ষ একবারে উত্তর লিখে ফেলতেছি। কোটি দ্বয়ের অনুপাত 7 আর -10, তাহলে অনুপাত হবে 7 অনুপাত 10, অনুপাত তো নেগেটিভ হবে না। আচ্ছা ওয়েট, বলো এটা অন্তর্বিভক্ত নাকি বহির্বিভক্ত, এটাও করে দিই। অন্তর্বিভক্ত নাকি বহির্বিভক্ত? এক সক্ষ, এটা কোটি 7 কোটি দ্বয়ের অনুপাত, এক সক্ষ বিভক্ত করে কোটি দ্বয়ের অনুপাতে। দেখো মডুলাসের মধ্যে নেগেটিভ আছে, তাহলে মডুলাসের মধ্যে নেগেটিভ থাকলে অন্তর্বিভক্ত। এত অনুপাতে এক সক্ষ রেখা 7 অনুপাত 10, এই অনুপাতে অন্তর্বিভক্ত করে, অন্তর্বিভক্ত করে। তারপরে ওয়াই অক্ষ যে অনুপাতে বিভক্ত করে, খেয়াল করে দেখো, মডুলাস অফ ভুজদ্বয়ের অনুপাত, ভুজ 7 আর -5, 7/-5, এখানেও দেখো প্লাস মাইনাস মাইনাস, তাহলে 7 অনুপাত 5, এই অনুপাতে এটাও অন্তর্বিভক্ত, এই অনুপাতে অন্তর্বিভক্ত করে। হ্যাঁ, সুন্দর সুন্দর ম্যাথ। এইবার এই টাইপটা তো রিটার্নেও আসতে পারে। আমরা তো এমসিকিউ শর্টকাট শিখলাম, তো রিটার্নে আসলে তো এইভাবে করলে পুরা নাম্বার দিবে না, বুঝছো? তখন আমরা কিভাবে করব দেখো, এই যে প্রশ্নটা তুলো, সেম বিন্দু, বিন্দু দুইটা কিন্তু সেম, 7,7 -5 -10। এবার তোমাকে বলছে বিন্দু দুইটির সংযোগ রেখাংশকে এক সক্ষ যে অনুপাতে ছেদ করে তা নির্ণয় করো। ছেদ করে মানেই বিভক্ত করে, ছেদ করা মানেই তো ওটাকে ভাগ করা। তো এখানে তোমাকে বলছে এক সক্ষ কি অনুপাতে বিভক্ত করে, আমরা তো একটু আগে উত্তর দেখলামই, 7 অনুপাত 10, এক সক্ষ বিভক্ত করে 7 অনুপাত 10, এই অনুপাতে অন্তর্বিভক্ত, এবং ছেদবিন্দুর ভুজ নির্ণয় করো। আচ্ছা এখন শুরুতে দেখো, রিটার্নে যখন ম্যাথ করব, আমি তো আগে থেকে জানি না অন্তর্বিভক্ত নাকি বহির্বিভক্ত, জানি না, যে কোনো একটা ধরে নিলেই হবে, অন্তর্বিভক্ত বা বহির্বিভক্ত ধরে নিলেই হবে, কোনো সমস্যা নাই। বাট আমরা তো বের করেই ফেলতে পারি। বলো এই বিন্দুটা আছে প্রথম চতুর্ভাগে, এটা তৃতীয় চতুর্ভাগে, তুমি মনে মনে ক্যালকুলেশন করে ফেলো তো। এই যে প্রথম, এই যে ধরো তৃতীয়, যোগ করো। তো যোগ করলে এই রেখাকে এক সক্ষ কি করবে বলো, অন্তর্বিভক্ত নাকি বহির্বিভক্ত? মনে করো তুমি শর্টকাট জানো না, শর্টকাট তো আমরা শিখে ফেলছি, বাট ধরো তুমি শর্টকাট জানো না, তোমাকে রিটার্নে দেওয়া হলো যেটা অন্তর্বিভক্ত নাকি বহির্বিভক্ত, আগে বুঝতে পারবে না, অবশ্যই অন্তর্বিভক্ত, কারণ এই যে প্রথম চতুর্ভাগ আর তৃতীয় চতুর্ভাগ যোগ করলে এক সক্ষ রেখা এর অভ্যন্তরে কোথাও সেট করবে। ওকে ফাইন, তাহলে এখন শুরুতে আমরা কি ধরবো বলো, M1 অনুপাত M2 এইটা ধরলে সুবিধা, নাকি M অনুপাত 1 এটা ধরলে সুবিধা? M অনুপাত 1 ধরলে সুবিধা, বাট যে কোনো একভাবেই করা যাবে, সেম ঘটনা। তো চলো আমরা M অনুপাত 1 দিয়ে করি। লিখবা, লিখো, ধরি এক সক্ষ রেখা, লিখবা ধরি, পরীক্ষা হলে একটু বাংলায় লিখবা, ধরি এক সক্ষ, এই বিন্দু দুটির সংযোগ রেখাকে, বিন্দু দুটির সংযোগ রেখাকে, বিন্দু দুইটির সংযোগ রেখাকে M অনুপাত 1 এই অনুপাতে অন্তর্বিভক্ত করে, এই অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে এখন আমাকে বলো, আমার তো M এর মান বের করতে হবে, কার মান বের করতে হবে? M এর মান। তাইলে যেহেতু এক সক্ষ বিভক্ত করে, তাহলে কি শূন্য বলো তো আমাকে, তোমরা এই জিনিসটা বলো, এক সক্ষের উপরস্থ ভুজ কোটি, কে শূন্য? আচ্ছা পরে তোমরা চিন্তা করো, আমি আগে এই বিভক্তকারী বিন্দু স্থানাঙ্কটা লিখি। সুতরাং এক সক্ষের ছেদবিন্দু, এক সক্ষের ছেদবিন্দু বা বিভক্তিকারী বিন্দু, কথা একই, এক সক্ষের ছেদবিন্দু বা এক সক্ষের বিভক্তিকারী বিন্দু, হ্যাঁ ভেরি গুড, কোটি শূন্য। আচ্ছা এবার দেখো কি হবে, তাহলে এক সক্ষ রেখা যেই বিন্দুতে ছেদ করে, মানে ওই বিভক্তিকারী বিন্দু, স্থানাঙ্ক কি হবে? নিচে M+1, মনে আছে M1 + M2, তো এখানে তো M2 কে আমরা 1 ধরে ফেলছি, M+1। এবার দেখো
m1, এই যে এটা m1 এটা m2, m1 x2 -5 ইন্টু m সূত্রের প্লাস m2 x1, m1 x2 প্লাস m2 x1, x1 হচ্ছে 7 আর m2 হচ্ছে 1, এই যে 7। তারপরে একইভাবে কোটি m1 y2, m এর সাথে -10 গুণ হইলে -10m, তারপর সূত্রের প্লাস m2 y1, এই m2 এর সাথে m2 এর মান হচ্ছে 1, y1 হচ্ছে 7। এইবার আমাকে বলো প্রশ্ন মতে কোনটা 0 হবে বলো। খুবই ইজি জিনিস ভাই, যেহেতু এক অক্ষরেখা ছেদ করছে তাহলে এক অক্ষরেখা যেই বিন্দুতেই ছেদ করুক ওই বিন্দুর কোটি শূন্য, তোমার চিত্র আঁকা লাগবে না। এই ম্যাথগুলো করার জন্য চিত্র আঁকা সময় নষ্ট করার দরকার নাই, এমনিই বোঝা যায় যে কোটি শূন্য। প্রশ্ন মতে লিখো, প্রশ্ন মতে, ম্যাথ শেষ। প্রশ্ন মতে এই বিন্দু যেহেতু এক অক্ষের উপর অবস্থিত তাহলে অবশ্যই কোটি শূন্য। -10m + 7 ডিভাইড বাই m + 1 = 0। এইবার আর গুণন করে দাও, এটা 0 হয়ে যাবে। তাহলে -10m + 7 = 0। তাইলে 10m = 7, 10m = 7, সুতরাং m = 7/10, m = 7/10। এই যে কাজ হয়ে গেছে, অনেক সুন্দর না বলো? তাহলে নির্ণয় অনুপাত দেখো লিখবা। সুতরাং নির্ণয় অনুপাত কই লিখবা? এখানে লিখতেছি দেখো, তুমি লিখবা, তোমরা নিচে নিচে লিখবা, আমি উপরে লিখতেছি 7/10 অনুপাত 1। এবার তুমি 10 দিয়ে গুণ করে দাও, 10 দিয়ে গুণ করে দিলে কি হবে? 7/10। এই বুঝছো? কে কে বুঝছো? বুঝছো নাকি? এই যে অনুপাত, অনুপাত মানে তো ভাগ, অনুপাত মানে এই যে এটা এটা ডিভাইড বাই 1। তাহলে 10 দিয়ে উপরে নিচে গুণ করে দাও, উপরে 7 নিচে 10। বুঝছো? এই দেখো 7/10। এই যে কে কে বুঝছো? দেখো ইজি। ওকে ফাইন। এই যে এখানে 7/10 মানে কি? এটা হবে 7/10, আর নিচের 1 তো নেওয়া লাগে না। নিচে এই যে এই অনুপাত 1 মানে কি? নিচের 1, তো এটা যেমনি আছে নিচে মনে মনে এমনি থাকুক, তুমি জাস্ট এই যে 7/10 দিয়ে দাও, কারণ এটা 10 দিয়ে 1 কে গুণ করলে 10ই হবে। তুমি এইভাবে চিন্তা করো যে m অনুপাত 1 মানে কি? মানে হচ্ছে m/1। তাহলে m এর মান আসছে 7/10, 7/10 আর নিচে 1, এটা কি 7/10ই তো হবে। 10 নিচে নেমে যাবে না, 10 একে 10 হয়ে যাবে, শেষ। ওকে, এবার আমাকে তোমরা বলো, পরীক্ষায় যদি বলতো এই ম্যাথটা, এই যে রিটার্নে আসলে এভাবে করবা। যদি বলতো যে y অক্ষ কি অনুপাতে ছেদ করে, তখন কি 0 হইতো? x অক্ষ ছেদ করলে কোটি 0 হবে ছেদবিন্দুর, আর y অক্ষ ছেদ করলে ছেদবিন্দুর এই যে তখন ভুজ 0 হবে। তুমি এইটা 0 ধরে বাইর করো, দেখবা অ্যান্সার আসবে এই যে এটা 7/5। বোঝা গেল? আচ্ছা, এখানে আরেকটা জিনিস চাইছে, ছেদবিন্দুর ভুজ নির্ণয় করো। ছেদবিন্দুর ভুজ কোনটা? এই যে এটা, এটা ছেদবিন্দুর ভুজ। তো লিখো ছেদবিন্দুর ভুজ, এখানে m এর মান বসায় দাও। এখন ছেদবিন্দুর ভুজ, ছেদবিন্দুর ভুজ এটা ডিরেক্ট ক্যালকুলেটরে বসায় দাও। এই বসায় বলো কত আসে? এই যে ছেদবিন্দুর ভুজ এটা, এখানে m এর মান বসাও 7/10। ডিরেক্ট ক্যালকুলেটর নেও, ক্যালকুলেটর কই? ডিরেক্ট ক্যালকুলেটরে m এর মান বসাও, বলো কত আসে? আচ্ছা আমি লিখে দিই, দাঁড়াও। এই যে -5 ইন্টু m, m এর মান 7/10 প্লাস 7 ডিভাইড বাই m + 1, m এর মান 7/10, 7/10 প্লাস 1। এটা ডিরেক্ট ক্যালকুলেটরে বসে বলো ভুজ কত আসে। -5 সাথে 35 ডিভাইড বাই 10 প্লাস 7, আর নিচে হচ্ছে নিচে 10, 7 আর 10 17, তাহলে উপরে 17 নিচে 10, 35/17, 35/17। ওকে, এটা হচ্ছে ছেদবিন্দুর ভুজ। তাহলে তোমাকে যদি বলতো যে ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, বলো তাহলে ছেদবিন্দুর স্থানাঙ্কটা কি হবে? 35/17, 0, কারণ কোটি এটা তো 0। বুঝছো? তোমাকে এখানে শুধু ছেদবিন্দুর ভুজ চাইছে, দেখো শুধু ছেদবিন্দুর ভুজ চাইছে, কিন্তু প্রশ্নে তো এটাও চাইতে পারে যে ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তো এক অক্ষের উপর কোটি শূন্য, তাহলে 35/17, 0। তাহলে এই টাইপের প্রশ্ন আসলে এখন সবাই পারবা কিনা বলো? যদি এমসিকিউতে আসে যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ কি অনুপাতে ছেদ করে, ডিরেক্ট মুখস্থ। এক্স অক্ষের বেলায় মডুলাস অফ কোটি দ্বয়ের অনুপাত, ওয়াই অক্ষের বেলায় মডুলাস অফ ভুজ দ্বয়ের অনুপাত। মডুলাসের মধ্যে নেগেটিভ হলে অন্তর্বিভক্ত, মডুলাসের মধ্যে পজিটিভ হলে বহির্বিভক্ত। আর রিটার্নে আসলে এভাবে করতে হবে, রিটার্নে আসলে এভাবে করতে হবে। ভেরি গুড। ওকে ফাইন ফাইন ফাইন, চমৎকার ম্যাথ করলাম, তাই না? এই পারবা তো নাকি? একটু বলো দ্রুত।
তো এই আজকে ক্লাসের পরে যদি রিটেনে এই টাইপের প্রশ্ন আসে, পারা যাবে? জোরে আওয়াজ শুনতে চাই। হ্যাঁ, ওকে, ফাইন ফাইন ফাইন, অবশ্যই পারা যাবে। একটা ম্যাথ ভালো মতো বুঝবা, তুমি জাস্ট একটা এমনভাবে বুঝবা যে এই ধরনের 100টা নিতে পারবা, x অক্ষ আসলেও পারবা, y অক্ষ আসলেও পারবা, কাজ শেষ। ওকে, তাহলে এটা হাউস ওয়াইফ। এখনই হাউস ওয়াইফ কি? যদি বলে y অক্ষ কি অনুমতি বিভক্ত করে, নিজেরা করবা যে y অক্ষ যদি বলে, সেম ম্যাথটা রিটেনে আসলে কিন্তু শর্টকাট দিয়ে করা যাবে না, লিখে করতে হবে। y অক্ষ ধরবা এম অনুপাত 1, তারপরে কি হবে? বুঝ 0, এই যে এটা 0, এটা সমান 0। এই আমি করে দিয়ে দিই, এর বাড়ির কাজ তো আজকে ক্লাসের পর বই থেকে দিবই। তাহলে এখান থেকে এম এর মান বের করবা, এখান থেকে এম এর মান আসবে, দেখো 7/5। সুতরাং এই বিন্দু হবে, এটা হবে 7/5। দেখো 7/5, এটা হবে 7/5। তুমি চাইলে দুইভাবে লিখতে পারো, তুমি চাইলে এভাবে লিখতে পারো যে 7/5 অনুপাত 1, এই যে একটা 1, অথবা এটা 5 দিয়ে গুণ করে দাও। এটা কি হয়ে যাবে? এই যে 5 নিচে উল্টে গুণ হয়ে যাবে, মানে নিচে নেমে যাবে, এই 5 কি নিচে নেমে যাবে, এরকম 7/5 নিচে 1, তাহলে হবে নিচে 1 থাকা না থাকা তো একই কথা, 7/5। 7/5 দূর, 7/5। এই যে y, আর এটা হবে 7/5। আচ্ছা, এবার আমাকে বলো, যদি এখানে তোমাকে বলতো যে y অক্ষের বেলায়, এটা তো y অক্ষ হবে, y অক্ষের বেলায় ছেদবিন্দুর কোটি কত বলো? যদি বলতো ছেদবিন্দুর কোটি, y অক্ষের বেলায় তো আর ভূত চাইবে না, y অক্ষের বেলায় তো ভূত শূন্য, এটা বাইর করে বলো যে ছেদবিন্দুর কোটি কত হবে। কোটিতে m এর মান বসাই দাও 7/5, কোটিতে m এর মান 7/5 বসাও, ছেদবিন্দুর কোটি কত হবে বলো? এই যে ছেদবিন্দুর কোটি, এই যে এখানে m এর জায়গায় বসাও 7/5, m এর জায়গায়, এটা তো কোটি, 7/5 বসাও, বসে বলো কত আসে দ্রুত। কোন বুক ফলো করবো? ওমর ফারুক। টার্গেট যদি ইঞ্জিনিয়ারিং হয়, কাতাব স্যারের বই থেকে বাড়ির কাজ করবা, আর টার্গেট ইঞ্জিনিয়ারিং না হয়ে অন্য যে কোনো কিছু, একাডেমিক, এইচএসসি, ভার্সিটি, মেডিকেল, যাই হোক না কেন, অসীম কুমার শাহ স্যারের বই ফলো করলেই হবে। -35/12, এই বুঝছো? এই টাইপের ম্যাথ আর ভুল হবে না, ঠিক আছে? -35/12। তাহলে তোমাকে যদি বলে ছেদবিন্দুর স্থানাঙ্ক কি হবে? এটা তো 0, বুঝ 0, 0, -35/12, ঠিক আছে? ওকে, ফাইন, চমৎকার। এইবার আমরা খুবই আরো ইন্টারেস্টিং কিছু জিনিস পড়বো, সেটা হচ্ছে ভর কেন্দ্র, ত্রিভুজের ভর কেন্দ্র। দেখো এটা 9-10 পড়ছো। ভর কেন্দ্র, ত্রিভুজের ভর কেন্দ্র কেমনে নির্ণয় করে জানো? যদিও আমাদের এখানে ওইভাবে নির্ণয় করতে হবে না। ভর কেন্দ্র কি? ত্রিভুজের ভর কেন্দ্র কোথায় থাকে, কেমনে পাওয়া যায়, কে জানো? ভর কেন্দ্র হচ্ছে মধ্যমাগুলার ছেদবিন্দু। তোমরা কি জানো? যদিও এখানে আমাদের ওইটা কাজে লাগবে না, আমরা খালি বিন্দু বের করবো। দেখো, ধরো এই যে একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু থাকে অবশ্যই। এই যে ধরো একটা শীর্ষবিন্দু x1 y1, এই যে একটা শীর্ষবিন্দু x2 y2, এই যে একটা শীর্ষবিন্দু ধরো x3, y3, তো এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের মধ্যমাগুলা, ধরো এই যে এই বাহুর মধ্যবিন্দু, ধরো এই বাহু, ধরো একটা নাম দিলাম এ বি সি বিন্দু, ধরো বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, তাহলে এই যে এডি মধ্যমা, ধরো এডি, এটা হচ্ছে ত্রিভুজের একটা মধ্যমা। আবার ধরো এ বি বাহুর মধ্যবিন্দু, ধরো এই যে এখানে কোথাও, ধরো ই। তো বিপরীত শীর্ষবিন্দু থেকে এই যে এই বাহুর মধ্যবিন্দু যোগ করবা, এটা হচ্ছে আরেকটা মধ্যমা সিই। আর তারপরে ধরো আরেকটা মধ্যমা এই যে একই বিন্দুতে ছেদ করবে, ধরো এই যে বিএফ, ধরো এই এফ বিন্দু হচ্ছে এসি বাহুর মধ্যবিন্দু,
তো ত্রিভুজের কোন একটা শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু যোগ করলে যে তিনটা মধ্যমা পাওয়া যায়, এই মধ্যমা তিনটার ছেদবিন্দু হচ্ছে ভরকেন্দ্র। ভরকেন্দ্রের ইংরেজি হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি, এই জন্য এটাকে ক্যাপিটাল জি দিয়ে প্রকাশ করা হয়। বাট এই যে আমার যখন আমরা ছেদবিন্দু বের করবো, ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক বের করবো, আমরা বের করবো ভরকেন্দ্রের স্থানাঙ্ক, তখন আমার মধ্যমা আঁকার দরকার নাই। ডিরেক্ট সূত্র দেখো, খুবই ইজি সূত্র। ভরকেন্দ্রের ভুজ, দেখো ভুজ হচ্ছে ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর ভুজের গড়, x1 প্লাস x2 প্লাস x3 তিন দিয়ে ভাগ। আর কোটি হচ্ছে কোটি তিনটার ভুজের কোটির গড়, শেষ। কোটি তিনটার গড় y1 প্লাস y2 প্লাস y3/3। কে কে বুঝছো ভাই? এই সূত্র, এত সহজ সূত্র থাকতে আমার কি ভরকেন্দ্র আঁকায়ে বের করার দরকার আছে বলো? একটা ত্রিভুজের ভরকেন্দ্রের ভুজ, ত্রিভুজের শীর্ষবিন্দুর ভুজ তিনটার গড়, গড় মানে কি যোগ করে তিন দিয়ে ভাগ। তিন দিয়ে ভাগ কেন? কারণ তিনটা বিন্দু, তাহলে x1 প্লাস x2 প্লাস x3 তিনটা ভুজের যোগফলকে তিন দিয়ে ভাগ, আর y1 প্লাস y2 প্লাস y3 তিনটা কোটির যোগফলকে তিন দিয়ে ভাগ। এইবার একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কাজে লাগবে, পরীক্ষায় আসতে পারে। তোমরা কি জানো যে ত্রিভুজের ভরকেন্দ্র প্রত্যেকটা মধ্যমাকে 2:1 এই অনুপাতে অন্তর্বিভক্ত করে? এটা কে কে জানো বলো? এটা যারা জানো ভেরি গুড। এই দেখো, ত্রিভুজের মধ্যমা ভরকেন্দ্রতে 2:1 এই অনুপাতে অন্তর্বিভক্ত হয়। এবং খেয়াল রাখতে হবে মধ্যমাগুলা, দেখো যে শীর্ষবিন্দু থেকে, দেখো ভরকেন্দ্র থেকে শীর্ষবিন্দুর দিকে থাকে 2 অনুপাত, আর বিপরীত বাহুর মধ্যবিন্দু এদিকে থাকে 1। তুমি কিন্তু চাইলে এদিকে 2 নিতে পারবে না। আমি কি বলতেছি শোনো, ভরকেন্দ্র থেকে শীর্ষবিন্দুর দিকে থাকে, এই যে শীর্ষবিন্দু, ত্রিভুজের শীর্ষবিন্দুর দিকে থাকে 2 অনুপাত, আর বিপরীত বাহুর যে মধ্যবিন্দু, এই মধ্যবিন্দুর দিকে থাকে 1 অনুপাত। যেমন আমি যদি তোমাকে এটা দিয়ে উদাহরণ দিই, এই যে এটাও তো একটা মধ্যমা। এই যে মধ্যমার এই যে ভরকেন্দ্র, ভরকেন্দ্র থেকে এই যে শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দু হচ্ছে বি, এই দিকে থাকবে 2 একক, আর বিপরীত বাহুর মধ্যবিন্দু এই দিকে থাকবে 1 একক। বোঝা গেল? হ্যাঁ, ওকে ফাইন। এই জিনিসটা মনে রাখবা যে এটাও হবে 2, এটা হবে 2, এটা হবে 1। আবার এখানে শীর্ষবিন্দু এইদিকে, ভরকেন্দ্র থেকে শীর্ষবিন্দু যেদিকে এইদিকে 2, আর বিপরীত বাহুর মধ্যবিন্দু যেদিকে এইদিকে 1। ভেরি গুড, ওকে ফাইন। এইবার চলো ম্যাথ করবো, এগুলো খুবই ইজি ম্যাথ, খুবই ইজি ম্যাথ। আমি যদি তোমাকে বলি যে একটা ভরকেন্দ্র বাইর করো, যেমন একটা উদাহরণ দিই, ওয়েট, এটার ভরকেন্দ্র মনে মনে বাইর করে বলো, কিছু লেখা লাগবে না। 1,3 2,4, এটা মনে করো যে 3,3,3। বলো ভরকেন্দ্র কত? ধরো এখানে মাঝখানে কোথাও হবে, ধরো ভরকেন্দ্র জি। বলো ভরকেন্দ্রের স্থানাঙ্ক কি হবে? তিনটা ভুজের গড় 1 আর 2, 3 আর 3 6, 6কে 3 দিয়ে ভাগ করলে 2, 3 আর 4 7 আর 3 10, 10কে 3 দিয়ে ভাগ করলে 10/3, 2,10/3, 2,10/3। বুঝছো? জাস্ট ভুজ তিনটার গড়। তো 1 2 3 আর 3 6, 6কে 3 দিয়ে ভাগ করলে 2 হয়, 3 4 7 আর 3 10, 10কে 3 দিয়ে ভাগ করলে 10/3। খুবই ইজি। এইবার এই প্রশ্নটা তোলো, এই প্রশ্নটা উঠাও, খুবই ইজি ব্যাপার স্যাপার। তোলো প্রশ্নটা, তোলো। একটি ত্রিভুজের 2টা শীর্ষবিন্দু দেওয়া, দেখো একটা ত্রিভুজের 2টা শীর্ষবিন্দু দেওয়া আছে এবং ভরকেন্দ্রও দেওয়া আছে। তোমাকে বলছে তৃতীয় শীর্ষবিন্দু নির্ণয় করো। ম্যাথটা দেখছো কেমনে? চিত্র আঁকানো লাগবে না, তোমার চিত্র না আঁকাইলেও চলবে, খালি দেখো বোঝানোর জন্য আমি আঁকাইতেছি। তোমরা আগে প্রশ্নটা তোলো, তোমরা প্রশ্ন তুলে বসে থাকো। ধরো এ 2,7, বি 6,1, তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া নাই, ধরো সি, এটা বাইর করতে হবে, ধরো এটা x,y বা আলফা, বিটা, এবং ভরকেন্দ্র ধরো মাঝখানে এখানে কোথাও। ভরকেন্দ্র ক্যাপিটাল জি, ভরকেন্দ্র ক্যাপিটাল জি সমান কত? 6,4। তো দেখো আগে নর্মালি আমরা কি শিখছি? তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে, সেখান থেকে ভরকেন্দ্র বাইর করে শিখছি। বাট এখানে ভরকেন্দ্র দেওয়া আর একটা শীর্ষবিন্দু দেওয়া নাই। তো কি করব? লিখবো শুরুতে ধরি, লিখবা ধরি তৃতীয় শীর্ষবিন্দু, ধরি তৃতীয় শীর্ষবিন্দু x,y বা আলফা, বিটা, যা খুশি তা ধরো। তো এখন আমরা কি জানি? ভরকেন্দ্রের ভুজ, দেখো এই যে ভরকেন্দ্রের ভুজ দেওয়া আছে 6,
ভর কেন্দ্রের ভুজ মানে তিনটা ভুজের গড় 2 6 আর একটা আমরা x ধরছি ডিভাইড বাই 3। আবার ভর কেন্দ্রের কোটি 4 সমান তিনটা কোটির গড় 7 1 y 7 1 যোগ y ডিভাইড বাই 3। এখান থেকে x বাইর করে ফেলো, এখান থেকে y বাইর করে ফেলো। ঘটনা বুঝছো? খুবই ইজি ভাই। এখানে ভর কেন্দ্রের ভুজ কোটি দেওয়া আছে, তাহলে ভর কেন্দ্রের ভুজ তিনটা ভুজের গড়, দুইটা ভুজ দেওয়া আছে আর একটাকে আমি x ধরছি। ভর কেন্দ্রের কোটি তিনটা কোটির গড়, তাহলে এখন বাইর করো কত আসে দেখো। 3 6 18, 18 থেকে 8 গেলে 10, 3 4 12, 12 থেকে 8 গেলে 4, তাইলে 10,4। ইজি না? এই কে কে বুঝছো বলো? তাহলে এই ম্যাথটা করার জন্য কি চিত্র আঁকা লাগে বলো? এটা দরকার আছে? ডিরেক্ট এতটুকু লিখতে পারবে না? সব ম্যাথ যে চিত্র আঁকা করা লাগবে, যেটা তোমার চিত্র দরকার নাই, এই ম্যাথটা বোঝার জন্য চিত্র আসলে লাগতেছে না, জাস্ট ভর কেন্দ্রের সূত্র জানলেই হয়ে যাচ্ছে। কাজেই তুমি চাইলে পরীক্ষায় চিত্র আঁকাইতে পারো, বাট দরকার নেই এগুলো চিত্র আঁকা, শুধু শুধু আসলে সময় নষ্ট। এইবার দেখো, একটি ত্রিভুজের শীর্ষবিন্দু প্রশ্ন তোলো। এই প্রশ্ন তোলা হলে ডান কমেন্ট করো। একটু বড় প্রশ্ন, এটা ইম্পর্টেন্ট ম্যাথ। প্রশ্ন তোলা হলে ডান কমেন্ট করো, 50 সেকেন্ড দিলাম, তোলো। প্রশ্ন তোলা হলে ডান কমেন্ট করো। হ্যাঁ, ভেরি গুড। রিয়াজ, পূর্ণতা, ওমর, অপুরয়, মনোয়ার। ভুল হয়েছে নাকি তোমারটা? মনোয়ার ভুল করছো তো? ওকে, 10,4, ভেরি গুড। অহন, সুলতানা, মনোয়ার, সামিয়া। হ্যাঁ, এই মনোয়ার তুমি যে ভুল করছো, এই ভুলের তো শাস্তি দেওয়া দরকার। তোলো। ওকে, হয়ে গেছে। দেখো কি বলছে, একটা ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটার স্থানাঙ্ক দেওয়া আছে। এই যে একটা শীর্ষবিন্দু, এই যে আর একটা শীর্ষবিন্দু, এই যে আর একটা শীর্ষবিন্দু। এই তিনটা শীর্ষবিন্দুর মানে একটা ত্রিভুজের তো তিনটা শীর্ষবিন্দুই আছে, তিনটাই দেওয়া আছে। তোমাকে বলছে যদি এই ত্রিভুজের ভরকেন্দ্র x অক্ষের উপর অবস্থিত হয়, তাইলে দেখাও যে এই যে t1 + t2 + t3 = 0। এবার আমাকে তোমরা বলো, একটা ত্রিভুজের ভরকেন্দ্র যদি x অক্ষের উপর থাকে, তাহলে ভরকেন্দ্রের কি শূন্য হবে? ভরকেন্দ্র x অক্ষের উপর অবস্থিত, তার মানে কোটি শূন্য। তাহলে শুধু কোটি বাইর করে শূন্য বসাই দিয়ে দেখো, লিখবা, তুমি লিখবা, তুমি পরীক্ষার হলে কি লিখবা? লিখবা আমরা জানি x অক্ষের উপর অবস্থিত সকল বিন্দুর কোটি শূন্য বলবা। তারপরে বলবা যেহেতু ত্রিভুজটির ভরকেন্দ্র x অক্ষের উপর অবস্থিত, অতএব অতএব কোটি = 0। তো কোটি কেমনে বের করে? ভরকেন্দ্রের কোটি মানে তিনটা কোটির যোগফল বাই 3। দেখো 281 যোগ 282, এই বুঝছো কে কে? আর বাংলা ভাষাটা লিখে নিবা 283 শেষ। ওই যে 283 ভাইয়া শুরুতে লিখবা যেহেতু ভরকেন্দ্র x অক্ষের উপর অবস্থিত, তাইলে ভরকেন্দ্রের কোটি শূন্য। তো ভরকেন্দ্রের কোটি কেমনে বের করে? এই যে তিনটা কোটির গড়, কোটি তিনটার যোগফল 3 দিয়ে ভাগ, এইবার আর গুণন করে দাও, ম্যাথ শেষ। 281 প্লাস 282 প্লাস 283 সমান 0। 2 দিয়ে ভাগ করে দাও, 2 দিয়ে ভাগ করে দাও। t1 প্লাস t2 প্লাস t3 সমান 0। কে কে বুঝছো? এরকম ম্যাথগুলা সৃজনশীলের ক নাম্বার প্রশ্নে আসে, ক নাম্বারে আসে 2 নাম্বারের ম্যাথ। এতটুকু লিখলেই 2। আচ্ছা যদি বলতো ভরকেন্দ্র y অক্ষের উপর অবস্থিত, দাঁড়াও দেখি তাইলে এটা কয়জন পারে দেখি। দেখি এইবার দেখি, তাড়াতাড়ি তাড়াতাড়ি। যদি বলতো যে ভরকেন্দ্র y অক্ষের উপর অবস্থিত, তাহলে উত্তর কি হইতো বলো? করো, নিজেরা করো। তখন কিন্তু এটা হইতো না, চেঞ্জ হবে। বলো তখন শর্তটা কি হবে? দেখি কয়জন পারে। যদি ভরকেন্দ্র y অক্ষের উপর অবস্থিত বলে, তখন কন্ডিশন কিন্তু আর এটা থাকবে না। তখন কি হবে? ভুজ হবে 0। y অক্ষে কি শূন্য? y অক্ষে ভুজ শূন্য। তাহলে ভুজ, ভুজ তিনটার গড় at1 স্কয়ার প্লাস at2 স্কয়ার প্লাস at3 স্কয়ার। আর গুণন করে দিলে 0, এ দিয়ে ভাগ করে দাও, এ দিয়ে ভাগ করে দিলে t1 স্কয়ার প্লাস t2 স্কয়ার প্লাস t3 স্কয়ার। বুঝছো? এই যে এমসিকিউতে উইকলি এক্সামের প্রশ্নে একটা প্রশ্ন এরকম থাকবে। কিরকম থাকবে জানো? যে এই ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে, তোমাকে বলা হবে ভরকেন্দ্র y অক্ষের উপর অবস্থিত হইলে নিচের কোনটি সঠিক?
চারটা অপশন থাকবে, চারটা অপশনের মধ্যে একটা থাকবে এরকম, একটা থাকবে এরকম, আরো ডিফারেন্ট আরো দুইটা অপশন থাকবে। তুমি কি পারবা? বুঝতেছো প্রশ্ন কিভাবে হয়? ভার্সিটি ভর্তি পরীক্ষার প্রশ্ন ওইভাবেই হবে। যেগুলো রিটেনে তোমাকে বলছে এখানে কিন্তু যে এইটা হবে না, এটা হবে, সবগুলোর স্কোয়ার হবে। t1 স্কোয়ার প্লাস t2 স্কোয়ার প্লাস t3 স্কোয়ার সমান 0। কাজেই এগুলা পারতে হবে, খুবই ইজি, খুবই সিম্পল জিনিস। তারপরে এই ম্যাথটা, প্রশ্নটা তোলো। প্রশ্ন তোলার জন্য 40 সেকেন্ড। খুবই সুন্দর সুন্দর ম্যাথ, যদি বুঝে বুঝে করো ভালো লাগবে, বুঝে বুঝে করলে ভালো লাগবে। টি এর উপর স্কোয়ার হবে, হ্যাঁ ভেরি গুড। নুসরাত জাহান, আতিকুল ইসলাম, নাফিস, জাকারিয়া, ভেরি গুড। এই তো বুঝতেছো, এইভাবে খালি বুঝতে থাকো আর উইকলি এক্সামগুলো অ্যাটেন্ড করতে থাকো। তবে উইকলি এক্সাম অ্যাটেন্ড করার আগে অবশ্যই ক্লাস লেকচারটা ভালো মতো রিভিশন দিয়ে নিবা এবং বাড়ির কাজগুলো কমপ্লিট করবা, যে কোনো একটা বই থেকে তোমার যেটা টার্গেট ওই অনুযায়ী। ঠিক আছে, কি বলছে দেখো, একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে, একটা শীর্ষবিন্দু, দুইটা শীর্ষবিন্দু, তিনটা শীর্ষবিন্দু। তোমাকে বলছে এ বিসি ত্রিভুজের ভর কেন্দ্র জি হলে জি বিসি ত্রিভুজের জিডি মধ্যমার দৈর্ঘ্য। আচ্ছা পরের আলাপ, আগে তোমাকে আমি একটু সহজ করে দিই, দাঁড়াও। তুমি এটা চাইলে চিত্র এঁকে করতে পারো, কারণ এখানে চিত্র না আঁকলে তোমার বুঝতে অসুবিধা হয়ে যেতে পারে। ওয়েট, ধরো এই যে এ বিন্দু, বি বিন্দু, এই যে সি বিন্দু, এবং ধরো ভর কেন্দ্র এই যে জি। আগে আমাকে বলো ভর কেন্দ্রের স্থানাঙ্ক কত বাইর করো। এটা হচ্ছে 10,20, বি বিন্দুর স্থানাঙ্ক 20,30, আর সি বিন্দুর স্থানাঙ্ক 30,10, 30,10। তো আগে বলো ভর কেন্দ্রের স্থানাঙ্ক। বুঝ তিনটার গড় 10, 20, 30। 10 তো মনে মনে করে ফেলা যায়, তাও রিটার্নে লিখে দিবা 10, 20, 30, 20, 30, 10, 20, 30, 10/3। বিন্দুর বেলায় তিনটা দাগ দিবা, অভেদ চিহ্ন। তাহলে 10, 20, 30, 30, 60, 3 দিয়ে ভাগ করলে 20, 50, 60, কি বলে 20,20। সুন্দর উত্তর চলে আসছে, বরকেন্দ্র 20,20। এইবার দেখো যেখানে লিখি 20,20। এইবার দেখো কি বলছে, জিবিসি ত্রিভুজের, জিবিসি ত্রিভুজ কোনটা? এই যে জিবি যোগ করি, জিসি যোগ করি, এই যে জিবিসি ত্রিভুজ। জিবিসি ত্রিভুজের জিডি মধ্যমা, জিডি মধ্যমা মানে কি? জিডি মধ্যমা মানে হচ্ছে এই জি বিন্দু থেকে, জি বিন্দু থেকে বিপরীত বাহু, বিপরীত বাহু মানে বিসি বাহু, বিসি বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা। ধরো এটা ডি ধরলাম, প্রশ্নে বলা আছে কি? হ্যাঁ ডি। আচ্ছা বলো তো ডি বিন্দু মধ্যবিন্দু স্থানাঙ্ক কি হবে আগে বলো। এই দেখো জিডি মধ্যমা মানে হচ্ছে, জিডি মধ্যমা মানে হচ্ছে জি বিন্দু থেকে, জি বিন্দু থেকে এই বিপরীত বাহুর উপর মধ্যবিন্দুর সংযোগ রেখা। তাহলে এই মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি হবে? দুইটা ভুজের গড়, এটা একবার লিখে ফেলো। ভুজ 20 আর 30 যোগ করলে 50, 50 অর্ধেক হচ্ছে 25, কমা দুইটা কোটির গড় 30 আর 10, 40, দুইটা ভাগ করলে 20। তাহলে এই দেখো জি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি 20,20, ডি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি 25,20। এবার তোমাকে বলছে জিডি মধ্যমার দৈর্ঘ্য, এই বাইর করো। জিডি এর দৈর্ঘ্য ডিরেক্ট √ওভার ভুজদ্বয়ের বিয়োগফল হোল স্কয়ার। ভুজদ্বয়ের বিয়োগফল হচ্ছে 5, 5 কে স্কয়ার করলে 25, প্লাস কোটি দ্বয়ের বিয়োগফল 20 থেকে 20 বিয়োগ করলে 0, √25 মানে 5 একক। সবাই বুঝছো এগুলো যে অনেক ইজি ম্যাথ, এগুলো সবাই 9, 10-এই পড়ে ফেলছো তাই না? শোনো আমরা 3.1 থেকে 3.3 পর্যন্ত যা কিছু পড়বো সবই 9, 10-এ ছিল। কাজেই বোর্ড হইও না, হতাশ হইও না যে ভাই সবই তো পড়ে ফেলছে আগেই। অসুবিধা নাই, নতুন চমৎকার জিনিস আসবে 3.5, 3.6, 3.7-এ। ঠিক আছে, ওকে, উত্তর হবে 5 একক। এইবার চলো আমরা পরবর্তী সুন্দর একটা টাইপে যাব। এইবার দেখো ওয়েট, এই টাইপটার নাম কি? সামান্তরিকের চতুর্থ শীর্ষবিন্দু। সামান্তরিক হোক, বর্গ হোক, আয়ত হোক, বর্গ, আয়ত, রম্বস, ওগুলাও যে সামান্তরিক। কার কার মনে আছে? প্রথম ক্লাসেই বলছিলাম নাকি দ্বিতীয় ক্লাসে, যে আয়তক্ষেত্র, বর্গ, রম্বস সবগুলাই কি সামান্তরিকের প্রকারভেদ। কারণ বিপরীত বাহুগুলা সমান্তরাল হইলেই সেটাকে সামান্তরিক বলে। তো আয়তক্ষেত্রেরও বিপরীত বাহুগুলা সমান্তরাল, রম্বসেরও, বর্গেরও। আচ্ছা ওয়েট, এইবার এখানে কি চাইবে? যদি একটা সামান্তরিকের 3টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দিয়ে দেয়, তোমাকে বলবে চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বাইর করো। দেখো ভাই চাইতেই পারে, 4টা শীর্ষবিন্দুর মধ্যে 3টা তারা দিয়ে দিছে, তো অন্তত একটা তুমি বাইর করতে পারবা না? হ্যাঁ বলো, যদি না পারো তাহলে হবে ভাই 3টা তারা দিয়ে দিছে। দেখো যে এ মনে করো x1, y1,
তিনটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক তারা দিয়ে দিছে, বি x2, y2, সি x3, y3। তোমাকে খালি বলছে ভাই ডি বিন্দুর স্থানাঙ্কটা তুমি বের করো। তোমাকে আমি দিয়ে দিলাম তিনটা, তুমি খালি একটা বের করো। অবশ্যই পারা উচিত। এইবার তোমরা কি একটা জিনিস জানো, বলবা যে জানো কিনা? সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত করে মানে হচ্ছে কর্ণদ্বয়ের ছেদবিন্দু, এই যে ও বিন্দু, এটা এসি বাহুরও মানে বাহু না তো কর্ণ, এসি কর্ণেরও মধ্যবিন্দু, বিডি কর্ণেরও মধ্যবিন্দু। মানে সামান্তরিকের কর্ণ দুইটা, কে কে জানো? সামান্তরিকের কর্ণদ্বয় যে বিন্দুতে ছেদ করে এরা কর্ণদ্বয়ের মধ্যবিন্দু, মানে কর্ণদ্বয়কে এরা সমদ্বিখণ্ডিত করে। তার মানে ও বিন্দু এসি বাহুরও মধ্যবিন্দু, আবার বিডি বাহুরও মধ্যবিন্দু। তাহলে আমাকে বলো, প্রথমে ভালো মতো খেয়াল করে দেখো, আমি যদি বলি শোনো যে ও বিন্দু এসি কর্ণের মধ্যবিন্দু, তোমরা কি আমার সাথে একমত? অবশ্যই একমত। ও বিন্দু এসি কর্ণের মধ্যবিন্দু। তাহলে এসি কর্ণের মধ্যবিন্দু মানে কি? দুইটা ভুজের গড় x1 + x3 ডিভাইড বাই 2, আর কোটি হবে কোটির গড় y1 + y3 ডিভাইড বাই 2। তাহলে তোমরা আমার সাথে একমত যে ভাই ও বিন্দু এসি কর্ণের মধ্যবিন্দু। তাহলে এসি কর্ণের মধ্যবিন্দু বের করছি। আবার কেউ যদি বলে, তোমার আরেক বন্ধু যদি বলে না ভাই আমি মানি না, আমি এভাবে করব না, আমি কিভাবে করব? আমি বের করবো যে ও বিন্দু বিডি কর্ণেরও মধ্যবিন্দু। ও বিন্দু কিন্তু দুইটা কর্ণেরই মধ্যবিন্দু। তাহলে আমি যদি বলি ও হচ্ছে বিডি কর্ণের মধ্যবিন্দু, তাইলে কি হবে? দুইটা ভুজের গড় x + x2, x + x2 বাই 2, আর কোটি হবে দুইটা কোটির গড় y + y2 ডিভাইড বাই 2। তাইলে দুইটা বিন্দু যেহেতু একই বিন্দু, তাহলে আমি কি বলতে পারি যে এখানে দুইটা ভুজ সমান হবে এবং দুইটা কোটি সমান হবে? কে কে আমার সাথে একমত? দেখো ভাই ও বিন্দুটা দুইটা কর্ণেরই মধ্যবিন্দু, তাইলে দুইভাবে স্থানাঙ্ক বের করা যায়। এখন ভাই একটা বিন্দুর স্থানাঙ্ক তো আর ভিন্ন হইতে পারে না, দুইটা স্থানাঙ্ক আসলে একই হবে। তার মানে আমি বলতে পারি দেখো ভুজ দুইটা সমান, লিখো ভুজ দুইটা সমান, সুতরাং x + x2 বাই 2 এটা সমান এইটা x1 + x3 ডিভাইড বাই 2। এবার দুয়ে দুয়ে কাটা, দুয়ে দুয়ে কাটা, এইটা কি লিখলাম? এটা x + x2 হবে, তো 2 তো লিখি নাই। এই দুয়ে দুয়ে কাটা, সুতরাং এখান থেকে x হবে, এখান থেকে x হবে, x সমান হবে x1 + x3 - x2। একইভাবে y বের করো, একইভাবে y বের করো। y কেমনে বের করবা? দুইটা কোটি সমান নেও, তাহলে দুই দুই কাটা, y সমান হবে y1 + y3 - y2। y সমান হবে একইভাবে y1 + y3 - y2। এই যে রিটার্নে আসলে এভাবে করতে হবে ম্যাথ, রিটার্নে আসলে ম্যাথ এভাবে করতে হবে। কি করবা? বলবা শুরুতে, মনে করো ধরো এই ম্যাথটা রিটার্নে আসলো, তুমি লিখবা যে আমরা জানি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাইলে শুরুতে বলবা সুতরাং ও বিন্দু এসি কর্ণের মধ্যবিন্দু, তারপর একটা স্থানাঙ্ক বের করবা যে এসি কর্ণের মধ্যবিন্দু দিয়ে, তারপরে বলবা আবার ও বিন্দু বিডি কর্ণেরও মধ্যবিন্দু, তাহলে বিডি কর্ণ থেকে আরেকটা স্থানাঙ্ক বের করবা, তারপর দুইটা স্থানাঙ্ক তো একই হবে আসলে। তাহলে দুইটা ভুজ সমান লিখবা, সমান লিখে যে এক্স ওয়াই। আমার দরকার কি? আমার দরকার হচ্ছে ডি বিন্দুর স্থানাঙ্ক, আমার এক্স এবং ওয়াই দরকার। তো এখান থেকে এক্স বের করছি, x1 + x3 - x2, আর কোটি হবে দুইটা সমান লিখলে y1 + y3 - y2। তো রিটার্নে আসলে এভাবে করব। এখন তুমি যদি একটু দেখো এমসিকিউতে ভাই এই টাইপের প্রশ্নগুলো সরল লেখা থেকে রিটার্ন বেশিরভাগই আসে 3.5, 6, 7 থেকে, এগুলো বেশিরভাগ আসে এমসিকিউতে। তো পরীক্ষায় আসলে কি আমি অত কিছু লেখা করবো না? এই যে আসবে কিন্তু উইকলি এক্সামে, কিভাবে করবা? তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে ভুজ, এই যে ভুজের মান x এর মান বের করছে, দেখো x1 আর x3 যোগ হয়েছে, দেখো এই যে এই দুইটার ভুজ হয়েছে যোগ, এই যে x1 আর x3 দেখো, মানে এই বিন্দুর কাছাকাছি যে এই দুইটা বিন্দু আছে তাদের ভুজ যোগ হয়েছে, আর সবচেয়ে দূরের ভুজটা বিয়োগ হয়েছে। দেখো এই যে দেখো, এই কে কে বুঝতেছো? দেখো যখন আমি এই ভুজটা বের করছি, কাছের দুইটা শীর্ষবিন্দুর ভুজ হবে যোগ, আর সবচেয়ে দূরের মানে বিপরীত বিপরীত শীর্ষবিন্দুর ভুজ হবে বিয়োগ। আবার দেখো কোটির বেলায়ও সেম, যখন কোটি বের করব দেখো কাছাকাছি দুইটা, এই যে কাছাকাছি দুইটা শীর্ষবিন্দু এদের কোটি হবে যোগ,
এবং বিপরীতটা মানে সবচেয়ে দূরে যেটা আছে সেটা হবে বিয়োগ। কে কে বুঝছো একটু দেখো। তোমরা কি ঘটনাটা বুঝছো যে কাছের দুইটা ভুজের বেলায় ভুজ নিব, কোটির বেলায় কোটি। কাছের দুইটার ভুজ যোগ হবে, দূরেরটা বিয়োগ হবে। কোটির বেলায়ও কাছের দুইটা শীর্ষবিন্দুর কোটি যোগ হবে, দূরেরটা বিয়োগ হবে। তোমরা কি কিছু বুঝছো? তোমরা কয়জন বুঝছো এটা বলো, কয়জন বুঝছো? এমসিকিউতে যেমন আমি তোমাকে একটা এমসিকিউ দেই দেখো। আচ্ছা ওয়েট, এমসিকিউ দেওয়া লাগবে না, এটা আসেই। এমসিকিউ লাগবে না, এনে আসেই অলরেডি। এই যে দেখো, এই যে ম্যাথটা, প্রশ্নটা তোলো দেখো। এ বিসিডি আয়তক্ষেত্র। আচ্ছা ওয়েট, আয়তক্ষেত্র পরে, আগে এমসি এটা সামান্তরিক দিই, একই কথা। যদিও আয়তক্ষেত্র আর সামান্তরিক কথা একই, মানে আয়তক্ষেত্র নিজেও একটা সামান্তরিক, বাট আগে একটা এমসিকিউ দিই। দেখো ধরো এই যে তোমাকে কি বলছে, প্রশ্ন তোলা লাগবে না। দেখো একটি সামান্তরিকের আগে বুঝলি হবে, তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে। তোমাকে বলছে চতুর্থ শীর্ষবিন্দু কোনটা হবে। এইবার তুমি একটা মনে মনে জিনিস চিন্তা করো তো, সিরিয়াল ওয়াইজ নেবা, কিন্তু আমার কথা শোনো কিভাবে অ্যান্সার করবা। সিরিয়াল ওয়াইজ নিবা, এ বি সি। এই দেখো এটা এ, ধরো এটা বি, মনে মনে লেখা লাগবে না, সি ডি। তাহলে আমি যদি তোমাকে বলি একটা সামান্তরিক এ বি সি ডি, আমার বাইর করতে হবে ডি এর স্থানাঙ্ক। তাহলে আমাকে বলো তো এ বি সি ডি সামান্তরিকের কাছের দুইটা বিন্দু কারা আর দূরের কোনটা? সবচেয়ে দূরে কে? আচ্ছা কোন বিন্দুটা সবচেয়ে দূরে আছে, মনে মনে চিন্তা করো। এ বি সি ডি, দেখো এই যে দেখো, এই যে এ বি সি ডি, এসি কর্ণ আর বিডি হচ্ছে কর্ণ বরাবর সবচেয়ে দূরে থাকে। তার মানে ডি বিন্দুর বেলায় সবচেয়ে দূরের বিন্দু হচ্ছে বি। ভালো মতো শোনো, আমার কথা শোনো কি বলি। ডি এর ক্ষেত্রে সবচেয়ে দূরে হচ্ছে বি, অথবা বি এর ক্ষেত্রেও সবচেয়ে দূরে হচ্ছে ডি, আবার এ এর ক্ষেত্রে সবচেয়ে দূরে হচ্ছে সি, আর সি এর ক্ষেত্রে সবচেয়ে দূরে হচ্ছে এ। বুঝছো? মানে এখানে দূরের বলতে বিপরীত নিব। দূরের বলতে কি এখানে আমরা বিপরীত বুঝবো, বিপরীত। ওকে ফাইন। এইবার দেখো এখানে সবসময় যে দূরে হবে তা তো না, বাট বিপরীত মানে আমরা জাস্ট বিপরীতটা বোঝাইতেছি। ওকে ফাইন, এরকম হইতে পারে। আচ্ছা দেখো ওয়েট, হ্যাঁ কই গেলাম। এইবার দেখো তাহলে সবচেয়ে দূরে, বা তুমি চিন্তা করো বিপরীত হচ্ছে বি, তাইলে কাছের দুইটার ভুজ যোগ হবে। দেখো এই যে যখন ভুজ বের করবো 1 আর 5, এই দুটো যোগ হবে 6, 6 থেকে 2 বিয়োগ 4, ভুজের মান 4। আর কোটির মান কাছের দুইটা, এই যে 3 আর 1 4 যোগ হবে, সেখান থেকে বি এর কোটি হবে বিয়োগ 4 থেকে 0 বিয়োগ করলে 0ই হয়। কে বুঝছো? এই যে এইভাবে করলে কিন্তু সময় লাগবেই না, এভাবে করলে একেবারেই সময় লাগবে না। তোমার যদি বুঝতে অসুবিধা হয় তুমি একটা রাফ চিত্র আঁকাই নিবা। যদি ইনকেস বুঝতে অসুবিধা হয়, এটা রাফ, এটা জাস্ট রাফ একটা চিত্র আঁকাই নিবা। ধরো যে এ বি সি ডি, এই যে এ বি সি ডি, তুমি বাইর করবা ডি। তাহলে কাছের দুইটা এ আর সি হবে যোগ, আর বি হবে বিয়োগ। মানে ভুজের বেলায় ভুজ আর কোটির বেলায় কোটি নিব। তাহলে এ আর সি যোগ করো, 5 আর 1 6, 2 বিয়োগ করলে 4। কোটির বেলায় 3 আর 1 4 যোগ করো, 0 বিয়োগ করলে। বুঝছো নাকি? আরেকটা দেই, বাট এটা একটু ঝামেলা আছে, এটা অনেকেই ভুল করবে। কারণ কি দেখো ওয়েট শোনো, এই প্রশ্নটাতে কোনো কিছু উল্লেখ করা ছিল না, জাস্ট 3টা বিন্দু দেওয়া ছিল। তাহলে আমরা এ বি সি ধরছি, চতুর্থ শীর্ষবিন্দুটা ডি। বাট এইবার দেখো প্রশ্নটা ভালো মতো পড়ো। এই যে ঢাকা ইউনিভার্সিটিতে 17-18 সালে আসছিল, অনেকে কিন্তু ভুল করছে। পি কিউ এস, 3টা বিন্দু দেওয়া, দেখো এটা পি দেওয়া, এটা কিন্তু নাম বলে দিছে পি কিউ এস। আর এখানে বলছে পি কিউ আর এস, রম্বসের শীর্ষবিন্দু। শোনো রম্বস নিজেও কিন্তু একটা সামান্তরিক। এই সূত্রগুলা সামান্তরিকের জন্য, রম্বসের জন্য, আয়তক্ষেত্রের জন্য, বর্গের জন্য, যে কোনোটার জন্যই খাটবে। এবার আমাকে বলো এই যে আর এর বিপরীত বিন্দু কোনটা? আর এর বিপরীত বিন্দু কোনটা দেখে কে পারে? উত্তর বইলো না, আগে বলো। আর এর বিপরীত বিন্দু পি কিউ আর এস, চিন্তা করো মনে মনে। পি, ভেরি গুড। এই যে দেখো এটা হবে, এই যে মনে মনে চিন্তা করো, পি কিউ আর এস, পি কিউ আর এস। তা আমরা যে বের করব আর এর বিপরীত বিন্দু কিন্তু পি, তাহলে বিপরীত একটা বিয়োগ হবে, বাকি দুটো হবে যোগ। দেখো তাহলে যখন আমরা আর বের করব, পি একটা বিয়োগ হবে, এই দুটো যোগ হবে। দেখো ভুজ 6 আর 5 11, 11 থেকে 2 বিয়োগ করলে 9, এই যে একটাই মিলে গেছে, শেষ। ভুজ একটাই 9 আছে। কে বুঝছো? শর্টকাটটা মনে হয় সবাই বুঝে নাই। বুঝছো তোমরা যে ভাই আর এর বিপরীত বিন্দু পি কিউ, তুমি চিন্তা করো পি কিউ আর এস, তাহলে আর এর বিপরীত বিন্দু হচ্ছে পি, তাহলে পি একটা মাইনাস হবে,
বিপরীত বিন্দুর গুলা মাইনাস হবে, ভুজের বেলায় ভুজ মাইনাস, কোটির বেলায় কোটি মাইনাস, আর বাকি গুলা যোগ। তাহলে আর এর বেলায় বিয়োগ হবে পি, আর বাকি দুটো যোগ। এই যে এই 6 আর 5 ভুজের বেলায় ভুজ যোগ করো, 6 5 11, 11 থেকে 2 বিয়োগ 9। কোটির বেলায় 8 আর 9 17, 17 থেকে 5 বিয়োগ 12, এই যে 12। বুঝছো? এমসিকিউতে এভাবে করতে হবে। তুমি যদি লিখে লিখে করতে চাও তাহলে এমসিকিউতে অনেক সময় নষ্ট হবে। ওকে ফাইন, তাহলে এইবার এগুলা বাড়ির কাছে, ওয়েট, এটার আগে এটা করো, এটা সিরিয়াল হয়েছে, বলো এটা করে দিতে হবে। এই যে রিটার্নে আসলে, রিটার্নে আসলে কিভাবে করবা একটা সামান্তরিকের? আচ্ছা ওয়েট, এটাও দেখো সুন্দর প্রশ্ন, একটু এদিক ওদিক করে দিছে আর কি। একটা কর্ণের দুইটা প্রান্তবিন্দু দেওয়া আছে, একটা কর্ণের দুইটা প্রান্তবিন্দু দেওয়া আছে, মানে দুইটা শীর্ষবিন্দু দেওয়া আছে, আরেকটা শীর্ষবিন্দু দেওয়া আছে। বলছে চতুর্থ শীর্ষবিন্দু কত? প্রশ্ন তোলো, প্রশ্ন তুলে ডান কমেন্ট করো। 40 সেকেন্ড দিলাম। মোট 3টা শীর্ষ দেওয়া আছে, তোমাকে চতুর্থ শীর্ষ বের করতে বলছে, মানে একই টাইপের ম্যাথ। হ্যাঁ ওকে ঠিক আছে, আমি একটু চিত্রটা আঁকি। এটা কি? একটা সামান্তরিক। আরে আবার হ্যাং হয়ে গেছে, অনেকদিন পর, অনেকদিন ধরে হ্যাং হয় না, স্মার্ট বোর্ড হ্যাং হয়ে গেছে। না ঠিক হয়েছে, ঠিক হয়ে গেছে, দেখো। হ্যাঁ মাঝখানে একবার হ্যাং হয়ে গেছিল, খেয়াল করে দেখো। ধরো একটা সামান্তরিক এ বি সি ডি, তোমাকে বলছে এই এ বি সি ডি সামান্তরিকের একটা কর্ণের দুইটা প্রান্তবিন্দু, ধরো এসি কর্ণ, ধরো এই যে এসি কর্ণ, এসি কর্ণের দুইটা প্রান্তবিন্দু, একটা হচ্ছে 3,-4 আর একটা -6,5। কাজে এটা কিন্তু এইভাবে নিতে হবে। তুমি একটাকে এ আর একটাকে বি ধরতে পারবা না, কারণ একটা কর্ণের দুইটা প্রান্তবিন্দু, একটা এ নিলে একটা সি নিতে হবে, অথবা কেউ যদি একটাকে বি নেয় আর একটাকে ডি নিতে হবে। তৃতীয় শীর্ষ, তো তৃতীয় শীর্ষ মানে এই দুইটার মধ্যে যে কোনো একটা। তুমি ধরো বি ধরলা, যে তৃতীয় শীর্ষের স্থানাঙ্ক -2 -1। তোমাকে বলছে চতুর্থ শীর্ষবিন্দু স্থানাঙ্ক বের করো, এই যে ডি এর স্থানাঙ্ক। তো এমসিকিউতে যদি আসে, এমসিকিউতে আসলে তো আমরা শর্টকাট পড়ছি। শর্টকাট কি? কাছের দুইটার ভুজ যোগ, 3 আর -6 যোগ করলে কত হয়? -3। -3 থেকে এটা বিয়োগ, -3 থেকে -2 বিয়োগ করলে -1 এসে +2 হয়ে যাবে, -1 -1। শর্টকাট দিয়ে করতেছি। আর কোটির বেলায়, কোটির বেলায় কি হবে? কাছে দুটো কোটি যোগ, -4 আর 5 যোগ করলে 1, 1 থেকে -1 বিয়োগ করলে -1 +1 2, -1,2। বাট রিটার্নে এভাবে ডিরেক্ট লিখলে হবে না। রিটার্নে কিভাবে লিখতে হবে? ওই যে দেখাইছিলাম, তুমি বলবা শুরুতে, বলবা যে এসি কর্ণের মধ্যবিন্দু ও, এখান থেকে ও বিন্দু স্থানাঙ্ক একবার বের করবা। তারপর বিডি কর্ণের মধ্যবিন্দু ও, এখান থেকে আরেকবার, ধরো এটাকে x, y ধরবা, এটাকে x, y ধরবা, তারপর x এবং y বের করবা। পারবা না? এই যে এভাবে দেখাইছি কিন্তু, এই যে রিটার্নে আসলে, রিটার্নে আসলে যে এভাবে লিখে করতে হবে, পারবা তো? উত্তর তো আমি লিখে দিলাম, মিলাবা। দুইবার, একবার এসি কর্ণের মধ্যবিন্দু লিখবা, স্থানাঙ্ক বের করবা, আরেকবার বিডি কর্ণের মধ্যবিন্দু লিখবা, স্থানাঙ্ক বের করবা। তারপর দুইটা বিন্দু যেহেতু একই বিন্দু, একবার লিখবা ভুজ দুইটা সমান, আরেকবার লিখবা কোটি দুইটা সমান, তাহলেই হয়ে যাবে, পারা যাবে। উত্তর কত? -1,2। ঠিক আছে, ওকে। এরপরে যে এটা, এটাও বাড়ির কাজ। দাও কি বলছে? আচ্ছা আগে উত্তরটা বলো কত হবে? এবিসিডি আয়তক্ষেত্রের, আয়তক্ষেত্র নিজেও তো একটা সামান্তরিক, তাইলে আয়তক্ষেত্র হোক, রম্বস হোক, বর্গ হোক, সামান্তরিক হোক, এই সূত্র খাটানো যাবে। 3টা শীর্ষবিন্দু দেওয়া, চতুর্থ শীর্ষবিন্দু স্থানাঙ্ক এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আচ্ছা আগে বলো চতুর্থ শীর্ষবিন্দু ডি এর স্থানাঙ্ক কত? ডি রিটার্নে আসলে, রিটার্নে আসলে চিত্র একে মধ্যবিন্দু বাইর করে ওইভাবে দেখাবা। ওকে, তাইলে চতুর্থ শীর্ষবিন্দু ডি বিন্দু ধরলাম, ডি, তাহলে ডি এর বিপরীত বিন্দু হচ্ছে বি, এ বি সি ডি, ডি এর বিপরীত বিন্দু বি। তাহলে এই দুটা বুঝে পেয়েছো? 8 আর 3 যোগ করলে 11, 11 থেকে 2 বিয়োগ 9। তারপরে কোটি, কোটি দুইটা, এই দুইটা যোগ, 3 আর -3 আর 2 -1, -1 থেকে -1 বিয়োগ করলে, -1 থেকে -1 বিয়োগ করলে +1 হয়ে 0 হয়ে যাবে, 9,0। উত্তর হচ্ছে 9,0। এইবার আয়তক্ষেত্রের ক্ষেত্র বলে সূত্র কে কে জানো বলো তো? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। মনে করো যে একটা আয়তক্ষেত্র এ বি সি ডি, ধরো এ বি সি ডি, তুমি আগে
দৈর্ঘ্য প্রস্থ বের করবা। ধরো এ বি আর সিডি বের সিবিসি বের করলা, আগে এ বি এর দৈর্ঘ্য বের করবা, তারপর বিসি এর দৈর্ঘ্য বের করো কত হয় বলো। এ বি আর বিসি, এ বি 3 থেকে 2 গেলে 1, 1 কেস করলে 1, 2 থেকে -1 বের করলে -1 প্লাস 1 3, 3 কেস করলে 9 √10। তারপরে বিসি 2 থেকে 8 গেলে 6, 6 কেস করলে 6 30 প্লাস -1 থেকে -3 বিয়োগ করলে -1 প্লাস 3 2, 2 কেস করলে 4 √40। তাহলে ক্ষেত্রফল, সুতরাং এবিসিডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এবিসিডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? √10 ইন্টু √40, মানে √400, 4 10 মানে 440 ইন্টু 10 400, 400 রুট করলে হয় 20 বর্গ একক। বুঝছো? ইজি না অনেক? তাহলে আজকে ক্লাসে যে টাইপগুলো পড়াইছি এগুলা সবগুলো টাইপ কে কে বুঝছো বলো? আজকে ক্লাসের সবগুলো টাইপ কে কে বুঝতে পেরেছো? আজকে ক্লাসটা এ পর্যন্ত রেখে দিব, মাথা ব্যথা করতেছে একটু। শোনো, আজকে আর বেশিক্ষণ পড়াবো না, আজকে ক্লাসটা এখানেই রেখে দিব, মাথা ব্যথা করতেছে হঠাৎ করে, তো আগামী ক্লাসে একটু বেশি পড়াই দিব না, আজকে ক্লাসটা এখানেই থাকুক, ঠিক আছে? ক্ষেত্রফলের সূত্র দিয়ে করলে হবে না? হ্যাঁ হবে। ক্ষেত্রফলের সূত্র বলতে হচ্ছে, আচ্ছা স্থানাঙ্কের, ওটা আগামী ক্লাসে শিখবো। স্থানাঙ্ক থেকে ক্ষেত্রফল নির্ণয় ত্রিভুজ এবং চতুর্ভুজের, ওটা 3.3-তে আছে। তো আজকে ক্লাসে আমরা খুবই সামান্য জিনিসপত্র পড়লাম। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকবে, আমরা আগামী ক্লাসে আরও চমৎকার কিছু পড়বো। আমাদের 3 এর বি কিন্তু শেষ হয়নি, আজকে 1 ঘন্টা 40-50 মিনিট নিলে হয়তো 3 এর বি শেষ হয়ে যাইতো, বাট আগামী ক্লাসে আমরা 3 এর বি কমপ্লিট করব। আগামী ক্লাসটা একটু বড় নিয়ে নিব, 2 ঘন্টার ডিউরেশনে নিয়ে নিব বা 1 ঘন্টা 50 মিনিট। আগামী ক্লাসে আমরা 3 এর বি কমপ্লিট করব এবং 3 এর সি বা 3.3 শুরু করব। তারপর 3.d বা 3 এর ডি বা 3 এর 3.4 থেকে নতুন টপিক শুরু হবে। 3.4-এ হচ্ছে সঞ্চার পথ, আর 3.5 থেকে মেইন সরল রেখা শুরু। শোনো, যদিও পুরো অধ্যায়ের নাম আসলে সরল রেখা, বাট পুরো অধ্যায়টা আসলে সরল রেখা না। 3.1 থেকে 3.3 এটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি, 3.4 হচ্ছে সঞ্চার পথ, আর 3.5, 6, 7 ওই 3টা হচ্ছে মেইন সরল রেখা। এবং সৃজনশীলের প্রশ্নগুলো ওখান থেকেই হয়, খালি ক খ মানে ক নামের প্রশ্নগুলো এই 3.1, 2, 3 এগুলো থেকে আসে, এগুলো থেকে ম্যাক্সিমাম এমসিকিউ আসে। বুঝতে পারছো? তো আজকে ক্লাসের পর বাড়ির কাজ দিয়ে দিব, লেকচার 4 এবং 5 মিলে আজকে ক্লাসের পর বাড়ির কাজ দিয়ে দিব, সন্ধ্যার আগে বাড়ির কাজ আপলোড দিয়ে দিব। তুমি ফেসবুক গ্রুপে চেক করলেও পাবা, ওয়েবসাইটে ক্লাসের নিচে একটু স্ক্রল করবা, দেখবা লেকচার শিট, তারপরে প্র্যাকটিস শিট অপশনে গেলেই বাড়ির কাজ পেয়ে যাবা, ঠিক আছে? আর যদি বাড়ির কাজ করতে গিয়ে কোনো প্রবলেম ফেস করো, তাহলে ওই যে ফিচার সেকশনে, ফেসবুক গ্রুপে ফিচার সেকশনে অসীম কুমার শাহ স্যারের বইয়ের সলিউশনও দেওয়া আছে, কেতাব স্যারের বইয়ের সলিউশনও দেওয়া আছে। তুমি যে স্যারের বই থেকে বাড়ির কাজ করবা, ওই ম্যাথটা আগে সলিউশন থেকে নিজে নিজে বোঝার ট্রাই করবা। নিজে নিজে যদি পুরোটা বুঝে যাও, তাহলে তারপর না দেখে করে ফেলবা। আর সলিউশন দেখেও যদি এমন হয় যে তুমি বুঝতে পারতেছো না, সেই ক্ষেত্রে ডিসকাশন গ্রুপে পোস্ট দেবা। তো খেয়াল রাখবা, লেকচার 4 থেকে 6, 4, 5, 6 এই 3টা লেকচারের উপর কিন্তু আগামী শুক্রবারে উইকলি এক্সাম হবে। তো আজকে ক্লাসে যা বাড়ির কাজ দিব, সবগুলো বাড়ির কাজ কিন্তু সোমবারের মধ্যেই কমপ্লিট করে ফেলা ট্রাই করো। তারপর সোমবারে ক্লাসে যা পড়াবো ততটুকু পর্যন্ত শুক্রবারে উইকলি এক্সামের সিলেবাস। আর তোমরা কি রুটিন দেখছো এই সপ্তাহের? তোমরা এই সপ্তাহে রুটিন দেখছো কে কে? গ্রুপের কভার ফটোতে যে এই সপ্তাহ থেকে কিন্তু তোমাদের একদম সপ্তাহে 4 দিন করে ক্লাস শুরু হয়ে যাবে। তোমাদের রাকিব ভাইয়ার টার্ম ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেছে এবং এই সপ্তাহ থেকেই তোমাদের ম্যাথ একাডেমিক ব্যাচের সাইকেল আসলে পুরো দমে শুরু হচ্ছে। এখন থেকে সপ্তাহে 2 দিন আমি ক্লাস নিব, 2 দিন তোমাদের রাকিব ভাইয়া ক্লাস নেবে। শনি সোম এই 2 দিন নিব আমি সরলরেখা অধ্যায় ক্লাস, আর বুধ শুক্র এই 2 দিন তোমাদের রাকিব ভাইয়া নেবে ত্রিকোণমিতি অধ্যায় ক্লাস। মানে একসাথে আমরা 2টা করে অধ্যায় কভার করতে থাকবো। তাহলে কলেজের সিলেবাস সুন্দর মতো কভার হয়ে যাবে, একদম তোমাদের এইচএসসি পরীক্ষার 5-6 মাস আগে বা 4-5 মাস আগে আমরা সিলেবাস কভার করে দিয়ে দেবো, ঠিক আছে? তো যারা আমাদের সাথে রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা করবা, বাড়ির কাজগুলো করবা এবং উইকলি এক্সামগুলো অ্যাটেন্টিভলি অ্যাটেন্ড করবা, খালি অ্যাটেন্ড করলেই হবে না, রিভিশন দিতে হবে ক্লাস লেকচারগুলো এবং বাড়ির কাজগুলো কমপ্লিট করতে হবে। তারপরে উইকলি এক্সামগুলো যারা অ্যাটেন্ড করবা, এইভাবে নিয়মিত যদি অগ্রসর হইতে থাকো, দেখা যাবে তুমি একটা বই খুব ভালো মতো আয়ত্ত করে ফেলছো। হায়ার ম্যাথে যে কোনো একটা ভালো বই, এটা হইতে পারে অসীম কুমার শাহ স্যারের বই বা কেতাবুদ্দিন স্যারের বই বা রূপান্তর প্রকাশনী বা সিস্টেপ পাবলিকেশন বা এসইউ আহমেদ স্যারের বই, মোটামুটি এই 5টা বই বেশি চলে। এই যে কোনো একটা বই যদি তুমি ভালো মতো কভার করো, মানে একটা বই ভালো মতো কভার করবা, যে ভাই আমি এই বইও একটু পড়লাম, এই বইও একটু পড়লাম, এইভাবে না, একটা বই খুব ভালোভাবে কভার করবা, মোর দেন এনাফ। আর তোমাদেরকে আমরা উইকলি এক্সাম নিয়ে, চ্যাপ্টার ক্লোজিং এক্সাম নিয়ে এমনভাবে তৈরি করব যে এক্সাম ভীতি আর তোমার থাকবে না।
তুমি এক্সাম দিতে 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 দেখবো যে তোমার কাছে হায়ার ম্যাথ একদম পানিপাত হয়ে গেছে। এবং অধ্যায়টা যখন একটা অধ্যায় যখন কমপ্লিট হবে, ওই অধ্যায়ের উপর সিকিউ এমসিকিউ প্র্যাকটিস শিট দিব, ভার্সিটি এমসিকিউ প্র্যাকটিস শিট দিব, ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড প্র্যাকটিস শিট দিব। ওই প্র্যাকটিস শিটগুলো সলভ করে তুমি চ্যাপ্টার ক্লোজিং মেগা এক্সামগুলো যখন নিব অ্যাটেম্প করবা। বুঝতেছো আমরা কোন লেয়ারে তোমাদেরকে তৈরি করব? তোমরা যে এই যে আমার 4টা ক্লাস করছো, আজকে 5 নাম্বার ক্লাস, একটা উইকলি এক্সাম দিলা, এখনো কিন্তু পুরা সিস্টেমটার সাথে তোমরা পরিচিত হও নাই। একটা অধ্যায় কমপ্লিট হবে, তারপরে দেখবা প্র্যাকটিস শিটগুলো দিব, তারপরে ওই পুরা চ্যাপ্টারের উপর মেগা এক্সাম নিব। এইভাবে যখন তোমাকে একটা অধ্যায় আমরা কমপ্লিট করে নিয়ে আগাবো, ওই অধ্যায় তোমার একদম ভালো মতো দখল হয়ে যাবে। তো যদি আমাদের সাথে শুরু থেকে থাকো, শুরু থেকে একদম ভালো মতো রেগুলারিটি মেনটেন করতে থাকো, হায়ার ম্যাথ নিয়ে আর তোমার কোনো চিন্তা করতে হবে না। তোমার এই আমাদের কোর্সের বাইরে অন্য কোনো অফলাইন কোনো অনলাইনে হায়ার ম্যাথ আর পড়ার দরকারই হবে না। এইটা মোর দেন এনাফ, শুধু এনাফ না। কারণ একটা অধ্যায় শেষ হওয়ার পরেই তুমি বুঝতে পারবা যে আমরা কোন লেভেলের কন্টেন্ট তোমাকে দিচ্ছি, এবং পরীক্ষা এবং প্র্যাকটিস শিট একদম স্বয়ংসম্পূর্ণ। এবং তোমাদের দীপিত ভাইয়া প্রতি সপ্তাহে প্রবলেম সলভিং ক্লাসগুলো নিচ্ছে, প্রবলেম সলভিং ক্লাসগুলো কিন্তু অবশ্যই অ্যাটেন্ড করবা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে দেখা হবে সোমবার বিকাল 3টায়। টাটা।